আমার বাচ্চা বউ হুমায়রা ইসলাম শায়লা। পর্ব 12 থেকে 20। শুনছেন শাফিন ভাইয়া, আপনি কি জেগে আছেন? শাফিন কোনো কথা বলে না। নূর শাফিনের দিকে এক পলক তাকায়, তারপর আবার বলে, আজ বিকালে আমি বাসায় চলে যাব। আম্মু বলেছে আপনি নাকি আমাকে বিকালে দিয়ে আসবেন। নীরবতা ভেঙে শাফিন বলল, আমি যেতে পারবো না। আমার বিকালে কাজ আছে, তোকে শুভ্র দিয়ে আসবে। নূরের মন ক্ষুণ্ণ হলো, ভেবেছিল শাফিনকে একটু বলবে লেক পার্ক থেকে ঘুরিয়ে আনতে, এরপর সন্ধ্যার দিকে বাড়িতে যাবে, কিন্তু শাফিন মানা করে দিল। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে বিকাল 5টা বাজে। নূর আসরের নামাজ আদায় করে ড্রেসিং টেবিলের সামনে তৈরি হচ্ছে বাসায় যাবে বলে। নূর গভীর মনোযোগ দিয়ে নিজের পরিবর্তনগুলো খেয়াল করল। নিজের বাসায় থাকলে সে এতটা অলসতায় পার করত যে 3 বেলার 1 বেলাও ও আম্মুর হাতে মার কিংবা বকা ছাড়া ভাত খেত না। আর এখানে তো টাইম টু টাইম খাবার খায়, আবার মাঝে মধ্যে টুকিটাকি কাজ করতেও যায়। গেলেও অবশ্য করতে দেয় না মিসেস আহমেদ। এতটুকু বাচ্চা মেয়ে কি কাজ করবে ও? কিন্তু সব থেকে উপকার হয়েছে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর কোনো অলসতাই হয় না তার। কারণ এই বাসায় কাজের লোক হতে শুরু করে, এই বাসার সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওর শ্বশুর তো অফিস বাদে সবসময় পাঞ্জাবি পায়জামা পরে থাকে। নূরদের বাসায়ও নামাজ পড়ত, কিন্তু নূরের আম্মু মিসেস সোফিয়া জামান নূরকে ফজরের নামাজ আদায়ের জন্য বেড থেকে ধরতে গেলে টেনে হিচড়ে নামাজ আদায়ের জন্য। টেনে নামাবে না কেন? নূরেরও তো দোষ আছে। মিসেস জামান যখন নূরকে আদরে হাত মাথায় বুলিয়ে দিত, ঘুম থেকে উঠতে বলতো, নূর তখন উঠত না, মায়ের আদরের কোল পেয়ে আরও মায়ের পেটে মুখ গুজে কোমর জড়িয়ে ঘুমিয়ে থাকত। মিসেস জামান ভালোভাবে আদরে গলায় ডাকতে ডাকতে এই দিকে ফজরের নামাজের সময় পার হয়েছে যেত। তখনই মিসেস জামান ডেকে ডেকে টেনে হিচড়ে নামাতে হতো বেড থেকে। মিসেস জামান ভালো করেই জানে নূরকে আস্কারা দিলে সে আরবে বসে। আর এটাও ভালো করে জানে তার মেয়েকে যে ঘুমের ঘরে বোমা নিক্ষেপ করলেও সে উঠবে না। এর জন্যই তো আদর দেখায় না, বরং আদর পেয়ে মাথায় উঠে বসে তার জন্য যতটা সম্ভব মেয়েকে সামলে রাখে। নূরের রেডি হওয়া শেষ। লিভিং রুমে এসে দেখে শুভ্র মুখটা কালো করে রেখেছে। মিসেস সুবর্ণা আহমেদ ছেলেকে বুঝিয়ে নূর আর সুনাইরা দিয়ে আসতে বলছে। অন্যদিকে নাবিলা সোফায় বসে মুখে সোফার কুশন গুজে বসে আছে। আস্তে আস্তে লিভিং রুমে সবাই এসে হাজির হলো, শুধু মিস্টার আহমেদ আর শাফিন বাদে। মিস্টার আহমেদ অফিসে আছে, শাফিন একটা কাজে বের হয়েছে। আম্মু, আজকে আমার ক্রিকেট খেলার টুর্নামেন্ট আছে। কিন্তু ভাইয়া আর তুমি আজকেই এই যারাকে বাসায় দিয়ে আসতে বলছো? আম্মু, আমার ক্রিকেট। শেষের কথাটা শুভ্র মুখটা কাদো কাদো করে বলল। মিসেস আহমেদ ছেলের প্রতি বেশ চটে গেলেন, তারপর বলল, এক চড় মারবো বেয়াদব ছেলে। ফাইনাল পরীক্ষার আগে কিসের ক্রিকেট খেলা? তোর ক্রিকেট খেলা বন্ধ। লিমা আর রুমা দেখে নাবিলা মন খারাপ করে বসে আছে। ওরা কি বলে নাবিলাকে সান্ত্বনা দিবে, ওরা নিজেরাও বুঝতে পারছে না। নূর চলে যাবে বলে ওদেরও মন খারাপ। লিমা বলে, শুভ্র নাবিলাকে কালকে কিন্তু বেড়াতে নিয়ে যাবি। শুভ্র বিরক্তি নিয়ে লিমাকে বলল, তোমরা আছিস কেন? তোমরা নিয়ে যাওকে, আমি যারাকে দিয়ে আসি। কি কপাল আমার, ভাইয়ের বউকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি। উপস্থিত সকলের সাথে বলে ওঠে, তোর শ্বশুরবাড়ি? আরে বোকার দল, আমি কখন বললাম আমার শ্বশুরবাড়ি? যাচ্ছি তো ভাইয়ার শ্বশুরবাড়ি। এরপর সকলের কাছ থেকে নূর আর সুনাইরা বিদায় নিয়ে যেতে লাগলো শুভ্র ওদের পিছু পিছু। রুমা উচ্চ স্বরে বলে ওঠে, শুভ্র যেতে যেতে ভাবিকে খাড়িতে যারা গানটা ছেড়ে দিস। শুভ্র প্রথমে আপত্তি থাকলেও মায়ের কথা মনে আসতেই মন ভালো হয়ে যায়। খেলতে না পারার দুঃখ যেন মায়ের মুখটা দেখার আশায় ভুলে গেল। খেলা টেলা চুলোয় যাক, মায়েরাকে তো দেখতে পাবে এই কত শুভ্র জন্য। রাত সকাল 11:30টার দিকে শাফিন বাসায় ফিরে। পুরো বাড়ির শুনশান নীরবতা, সবাই গভীর ঘুমে তুলে আছে। শুধু জেগে আছে মিসেস আহমেদ, ছেলেকে ডিনার করাবে নিজের হাতে। শাফিন রাতের খাবার খেয়ে নিজের রুমে প্রবেশ করে। পুরো রুমটা ফাঁকা, কেমন যেন খালি খালি লাগছে ওর কাছে। নূর আর কাছে দুদিন না থাকলে কি হয়েছে, গেস্ট রুমে ওকে দিয়ে তো প্রতি রাতেই দেখে আসতো। আজ দুপুরেও দুজন পাশাপাশি শুয়েছে, এখনো নূরের গায়ের ঘ্রাণটা পুরো রুম জুড়ে আছে।
শাফিনের বুকটা কেমন খালি খালি লাগছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চেপে ধরে বুকের বাম পাশে এই জায়গাটা আজকে বড্ড পোড়াচ্ছে তার। কেন এত কষ্ট হচ্ছে তার? আস্তে আস্তে ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে যায়। হাত থেকে ঘড়িটা মানিব্যাগটা রাখে টেবিলের উপরে। তখনই মেয়েলি কসমেটিক পরেও চোখের সামনে কিছু লিপস্টিক আর মাথার ব্যান্ড আছে। শাফিনের হঠাৎ মনে পড়ে যায় ওদের বিয়ের আগের ফোন আলাপের কথা। বিয়ের আগের দিন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মানে কেন? তাহলে তোমার বাবা মাকে বলো। আমি বলতে পারবো না, আপনি বলুন। জানেন আমার কথা স্বপ্ন আছে বিয়ে নিয়ে। নূর কাঁদো কাঁদো কণ্ঠে বলল শেষ কথাগুলো। জানেন আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন। মানে হচ্ছে আমার বিয়েতে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ সবকিছুতে ধুমধাম আনন্দের সাথে সেজেগুজে করব। আমার বিয়েতে আমার মনের মতো সাজুগুজু করব। কিন্তু আপনার সাথে তো শুধু আমার আকবদ হবে। আবার নাকি সাথে করে আপনাদের বাড়িতে নিয়েও যাবেন। তাহলে আমি সাজবো কখন, আনন্দ করব কখন? নূরের বাচ্চামো কথা শুনে শাফিন একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর দুষ্টু কণ্ঠে বলে ওঠে, ওকে সমস্যা নাই। কালকে বিয়ের পর বাসরটা সারার পর ভেবে দেখব। এরপরে না হয় আমরা আবার বিয়ে করব। তখন তুমি তোমার সব স্বপ্ন পূরণ কর কেমন? অসভ্য লোক করব না আমি আপনাকে বিয়ে। করব না বাসর আপনার সাথে। সব সময় খালি দুষ্ট কথা বলেন। কথাগুলো বলেই নূর ফোনের লাইনটা কেটে দেয়। অপর পাশ থেকে শাফিন ফোনটা কাল থেকে নামিয়ে একটা কিস করে ফোনের উপর। ভাবনা থেকে বেরিয়ে শাফিন ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। যদিও আজকে চোখে ঘুম আসবে না। ফোন থেকে নূরের একটা ছবি বের করে দেখতে লাগলো। অন্যদিকে নূর তো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। কত শান্তি নিজের বাসায় এসেছে। একটুও মনে পড়েনি শাফিনকে। একদম নিষ্ঠুর পাষণ্ড মহিলা, সে স্বামী কিভাবে ভুলে আছে দেখো। আজ ইচ্ছামতো হাত পা ছুঁয়ে ঘুমাবে। এতদিন শাফিন বাচ্চা শপিং ব্যাগের জন্য শান্তিতে ঘুমাতে পারিনি সে। নূরাই রাতে খাইয়ে দেই, তারপর ঘুমা তাড়াতাড়ি, কালকে সকালে আবার স্কুলে যেতে হবে। আবার টিউশন পড়তে ও যেতে হবে তোকে। মিসেস জামানের কথায় ছুটে গেল নূর। খাই দিতে দিতে জিজ্ঞাসা করল, শাফিনের সাথে কথা হয়েছে তোর? না আম্মু। ঘড়ির কাটার সময় এর সাথে পাল্লা দিয়েছে। দেখতে দেখতে আজ 10 দিন হয়ে গেছে নূর নিজের বাড়িতে আছে। সেই সাথে শাফিনের দিন ফুরিয়ে এসেছে। শাফিনের মতো দুদিন আছে বাংলাদেশ, আগামী পরশু রাত 9টায় তার ফ্লাইট। মিসেস সুবর্ণা বারবার ফোন দিয়ে মিসেস জামানকে বলেছে নূরকে নিয়ে আসতে। কিন্তু নূর স্কুলে গেছে, তাই মিসেস আহমেদকে বলেছেন তিনি। আপা, নূর স্কুলে গেছে, ও আসলে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিব। না না আপা, আপনারা সকলে আসবেন নূরের সাথে আজকে। শাফিন কি একা আমার সন্তান নাকি? আপনার কিছু হয় না। মিসেস আহমেদের কথাটা শুনে মিসেস জামান খুবই খুশি হলেন। শাফিনকে সে খুব ভালোবাসে, তার জন্যই তো তার অবুঝ মেয়েটাকে এই বয়সে বিয়ে দিয়েছে শাফিনের সাথে। আপা আমি বলতে পারবো না আমি আসতে পারবো কিনা, কিন্তু নূরের আব্বুকে বলে আসার চেষ্টা করব। চেষ্টা করব বললে চলবে না। বাকি রইল ইমরান ভাইয়ের কথা। এটা আমার উপর ছেড়ে দেয়, আমি বুঝে নিব। আর হ্যাঁ আসবেনই, কিন্তু শাফিনের শাশুড়ির না, আমার বোন হয়ে। মিসেস জামার খুশি হলেন, শ্বশুর বাড়িতে বোনের মতো ননদ নাফিসাকে পেয়েছে। আর এখন মিসেস আহমেদের মতো একজন বোন পেয়েছে, যাকে বিয়ানের থেকে বোন বেশি মনে করেন তিনাজ, আর তাদের বোনদের সম্পর্কটা বেশি অবদান রেখেছে শাফিনের মা মিসেস সুবর্ণা আহমেদ। নিস্তব্ধ নীরবতায় আহমেদ ম্যানশনের লিভিং রুম, যে যার মতো করে কাজ করছে চুপচাপ। সকলে ভয়ে ভয়ে আতঙ্কে আছে। আহমেদ ম্যানশন এর সকল অতিথিরাও আহমেদ ম্যানশনের ডিসিপ্লিন মেনটেন করে চলছে। কোথায় আমার নাত বউ? ইমরান ডেকে আমার দাদুভাই এর বউকে। কথাটি বললেন শাফিনের দাদি মেহেরুন্নেসা। তিনি আজ জীবনে প্রথম আহমেদ ম্যানশনে পা রেখেছেন। এর কারণও অবশ্য আছে, শাফিনের মাকে আজও তিনি পুত্রবধূ হিসেবে মেনে নেননি। শাফিনের মা বাবা পালিয়ে বিয়ে করার কারণে তাদের বিয়েটা মেনে নেননি। কিন্তু মিস্টার ইমরানের 3 সন্তানকে তিনি খুবই ভালোবাসেন, যদিও তিনি এই বাড়িতে থাকেন না। তার বড় ছেলের হুসাইন আহমেদের বাসায় থাকে। ছোটবেলায় শাফিন, শুভ্র আর নাবিলাকে মিস্টার আহমেদ গিয়ে দেখা করিয়ে আনত। কিন্তু আজ এসেছেন নাতি, তার আগামী পরশু কানাডায় চলে যাবে তার জন্য।
আবার তার বড় পুত্র বধূ নাবিলের মায়ের কাছ থেকে শুনেছেন সাফিনের বউ নাকি খুবই সুন্দর, একদম পুতুলের মতো দেখতে, তাই নিজ স্বচক্ষে দেখতে এসেছেন। এই দিকে মিসেস আহমেদ নূরকে তাড়া দিচ্ছে। নূর, মা তাড়াতাড়ি আয়, এই শাড়িটা পর। আম্মা যতক্ষণ থাকবে এই শাড়ি পরে থাকবি কেমন? আর ভুলেও টপ জিন্স পরিস না ওনার সামনে। নূর মাথা কাত করে সাইড জানালো, কিন্তু সে কোনো ঘোড়ার ডিমও বুঝতে পারেনি। এরপর নূর কি ভেবে যেন প্রশ্ন করল, মা, দাদি কি খুব কড়া টাইপের? আমাকে বকবেন না তো? মিসেস আহমেদ হেসে বললেন, বোকা মেয়ে, উনি আমাকে পছন্দ করেন না। তোকে বকবেন না কারণ তুই উনার নাতি বউ। শুধু মাথায় কাপড় দিয়ে ওনার থাকবি সামনে, আর উনার ভাইও থাকিস কেমন? উনি যদি কোনো খুঁত ধরে তাহলে আমার ধরবে। কথাগুলো বললে মিসেস আহমেদের মুখটা কালো হয়ে গেল। নূর কিছুটা বুঝতে পেরে শাশুড়ি মায়ের মন ঠিক করার জন্য বলল, মা, আজকে আপনাকে শাড়ি পরার জন্য বউ বউ লাগছে। নূরের কথা শুনে মিসেস আহমেদ হেসে ফেললেন। নূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বোকা মেয়ে, নতুন বউ তো তুই। তোকে বউ বউ দেখা যায় শাড়ি পরলে। কারো যেন নজর না লাগে আমার সোনা মেয়েটা। নূর মাথা নিচু করে আছে মেহেরুন্নেসার সামনে। স্বাভাবিকভাবে বসে থাকলেও মনে মনে বেশ আতঙ্কে আছে নূর। যেভাবে পর্যবেক্ষণ করছে দেখে মনে হয় জেলখানার কয়েদিকে দেখছে। নূরের ভয়ও করছে বেশ। মেহেরুন্নেসা মুখে গাম্ভীর্যতা বজায় রেখে বলল, কি নাম তোমার? নূর ভয়ে আঁতকে উঠে বলল, জি, তাসনুর জারা। নামটা বলতে এত কাঁপাকাঁপি কেন করছো? তো তোমরা কো ভাই বোন? আচ্ছা, আমি কিছু সোজা কথা বলি, তুমি আমার থেকে অনেকটা ছোট। তাই আমি এত ভদ্র ভাষায় তুমি তুমি বলতে পারবো না, কেমন যেন পরপর লাগে। আমি তোকে তুই বলে ডাকবো, কোন আপত্তি আছে? নূর মাথা কাত খরসায় জানালো, যার অর্থ কোন আপত্তি নেই তার। পাশ থেকে মায়েরা নূরের কানে ফিসফিস করে বলে, আপু তোকে ভাই বোনের কথা জিজ্ঞেস করেছে। শুভ্র ভাইয়ার কাছ থেকে শুনেছি তার দাদি নাকি খুবই কড়া। মায়রার কথা শেষ হতে না হতে মেহেরুন্নেছা আবারও বলে উঠল, তোকে তোর ভাই বোনের কথা জিজ্ঞেস করেছি নাত বউ। নূর আমতা আমতা পরে বলল, আমরা 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। পাশ থেকে মিস্টার আহমেদ তার মা মেহেরুন্নেসাকে বলল, আহমা, এইভাবে জিজ্ঞাসা করছো কেন? ছোট মানুষ ভয় পাবে তো। তাছাড়া ওর মা ফুপু ভাই বোন সকলেই আছে এই বাড়িতে। তারা কি ভাববে বলতো? ওর মা লিভিং রুমে আসেনি, তুমি ওকে কিছু জিজ্ঞাসা করবে বলে। আর তুমি এখন এমন ভাবে ওকে জিজ্ঞাসা করছো মনে হচ্ছে ওবিসিএস এর ফাইবার দিচ্ছে। ওর মা শুনলেই বাকি বলবে তুমি বলতো। ছোট মানুষও। মেহেরুন্নেসা তার ছেলের কথা শুনে বেশ বিরক্ত হয়ে বললেন, ওর মা বাবা কি ভাবলো না ভাবলো তাতে আমার কি আসে যায়? আমি ভাবছি সাকিবের বউ দেখতে তো সুন্দর মাশাল্লাহ, কিন্তু আমার নাতির সাথে সংসার করতে পারবে তো? মিস্টার আহমেদের ঠোঁটে হাসি ফুটল তার মায়ের প্রশংসায়। কিন্তু কিন্তু শব্দটা শুনে তার মুখ কালো হয়ে গেল। আগে মা সবেমাত্র আকত করিয়েছি। শাফিন বিদেশ থেকে আসে পরে আবার অনুষ্ঠান করে উঠিয়ে আনবো। এখন শুধু শাফিন চলে যাবে দেখে এনেছি। লিভিং রুমের সকলে চুপচাপ দেখছে, কের কোনো সাধ্যই নেই এই বয়স্ক মহিলার বিপক্ষে গিয়ে কথা বলার। এই বৃদ্ধার মৃত স্বামীও উনাকে ভয় পেত। আর উনার কোনো ছেলে মেয়েও উনার অবাধ্য হওয়ার সাহস দেখায় না কখনো। শুধু শাফিনের বাবা মিস্টার ইমরান আহমেদ তার অবাধ্য হয়ে মিসেস সুবর্ণা আহমেদকে বিয়ে করেছিলেন। সেই থেকে ছেলেকে ঘরে তুলে নিয়ে এই বৃদ্ধা। এরপর মিস্টার আহমেদ বিয়ে করার পর বাসা ভাড়া করে থাকতেন, আর এই সকল কিছুতেই সাহায্য করেছে নূরের বাবা নাজিম জামান। এর জন্য তিনি মিস্টার নাজিম জামানকেও দেখতে পারেন না। আগে তো ছেলের মতো ভালবাসত তাকে। এর জন্যই তো তিনি, যখন শুনতে পেরেছেন মিস্টার জামানের মেয়েকে তিনি নাতবউ বানাবে সে শুনে ঘোর আপত্তি জানিয়েছিল। তার জন্য শাফিনের বিয়ে তো যায়নি তিনি। কিন্তু সকলের মুখে যখন শুনেছে শাফিনের বউ দেখতে অনেক সুন্দর, তখন তিনি দীর্ঘ 22-23 বছরের রাগ ভেঙে আজ প্রথমবারের মতো তার ছোট ছেলের বাড়িতে পা রেখেছেন। আজ পর্যন্ত মিসেস আহমেদের মুখটাও পর্যন্ত দর্শন করেনি। শোন ইমরান, ছেলেকে বিয়ে করিয়েছিস ভালো কথা। ছেলের বউ উঠিয়ে আনবি, ছেলে বিদেশ থেকে আসার পর সেটাও ভালো কথা। কিন্তু ইভান যাওয়ার পর ওর বউকে বাপের বাড়ি পাঠাবি না। আজকালের যুগ ভালো না।
স্বামী দেশে না থাকলে বউ অন্য কারোর সাথে ভেবে যায়। নূরকে বাড়িতে থাকতে হবে নাকি? মেহেরুন্নেসা কি বলল? কথাটা ভেবে নূরের চোখের কোণে পানি জমে আসলো। তার আম্মুকে এক্ষুনি বলতে হবে, এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে হবে। না হলে শাফিনের দাদি তাকে এই বাড়িতে রেখে দিবে। নূরের এই বাড়িতে থাকতে না বলেই তো শাফিনের সাথে মনোমালিন্য হয়ে চলে গেছে নূর। এখন তো আম্মুকে ডাকতে হবে, বলতে হবে সব। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মিসেস আহমেদ ডাইনিং এর এক কোণে আড়ালে দাঁড়িয়ে থেকে মেনু আর শুকুরনকে দিয়ে রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছ। তাই কলিং বেল বাজাতে মিনুকে ইশারা করে দরজা খুলে দিতে। কিন্তু মিনু যাওয়ার আগে নূরের বোন মায়রা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো নাবিলা, সামির আর ওর বউ ঈশা। ওরা লিভিং রুমে পৌঁছাতে দরজার সামনে শুভ্র কাঁধে তার টিউশনি ব্যাগ আর হাতে ক্রিকেটের ব্যাট। মায়রাকে দেখে শুভ্র ঠোঁটের কোণে অমায়িক হাসি ফুটে উঠল। লিভিং রুমে আগে তো নূরের ভাই বোন আর শাফিনের খালাতো মামাতো বোন আছে। সেই নূরকে প্রথম দেখতে এসেছিল আর যায়নি ওরা দুবোন, কিন্তু ওদের মা বাবারা চলে গেছে। আবার শাফিন যেদিন যাবে সেদিন আবার আসবে ওদের মা বাবা। মায়রা দরজা থেকে সরতে শুভ্র সকলের মতো একসাথে জড়ো হলো লিভিং রুমে। সামির দাদিকে দেখেই বুঝতে পারল এখানে ভাইবা পরীক্ষা চলছে, কারণ তার বউয়ের সাথে ও এইগুলো হয়েছে। তাই সে টিপুনি কেটে বলল, দাদি এখানে কোন পরীক্ষা চলছে? তুমি এরকম মুখ বানিয়ে রেখেছ কেন? দেখে তো মনে হচ্ছে কলেজের রাগী বদমেজাজি প্রফেসর বসে আছে, যারা স্টুডেন্টদের সব সময় ধমক ঝাড়ির উপরে রাখে। শাফিন যদি জানতে পারে তার বউয়ের ওপর দিয়ে সুনামির ঝড় চলছে, তাহলে তো তোমাদের দুজনের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। একমাত্র শাফিন আর সামির তাদের দাদিকে বিনোদনের মাধ্যমে উচিত কথা বলতে পারে। শামিরের কোথায় রেগেমেগে কিছু বলতে যাবে মেহেরুন্নেসা, তার আগে নাবিলা তার দাদির গলা জড়িয়ে ধরল। ব্যাস, মেহেরুন্নেসার রাগ গলে পানি হয়ে গেল। নাবিলাই একমাত্র কন্যা সন্তান তার দুই ছেলের ঘরে, তাই তিনি খুবই আদর করেন নাবিলাকে। অন্যদিকে শাফিনের কথা শুনতে নূরের মন খারাপ হয়ে গেল। 10 দিন বাপের বাড়িতে থেকে আসলো, এর মধ্যে তার সাথে ফোনে কথা হয়নি শাফিনের। ভেবেছিল আহমেদ ম্যানশনে আসার পর দেখা হবে, কিন্তু কোথায় সে? এখনো কেন আসলো না তার শাফিন ভাই? আচ্ছা, নূর কি শাফিনকে মিস করছে? বুঝতে পারছেন না নূর, কিন্তু শাফিন এখানে থাকলে নূরের অনেক ভালো লাগতো, এইটুকু বুঝতে পারছে নূর। নিস্তব্ধ নীরবতা আহমেদ ম্যানশন। আহমেদ ম্যানশনের অধিকাংশ মানুষ গভীর নিদ্রায় আছে। শুধু জেগে আছে মিসেস আহমেদ, মিসেস জামান, নাফিসা আর ওনাদের হেল্পিং হ্যান্ড শুকরুন। শুকরুন 3 বেয়ানকে চা বানিয়ে দিচ্ছে। এখন রাত 12:30 বাজে, শাফিন বাসায় ফিরেছে। শাফিনের জন্যই জেগে ছিল ওর মা, আর ওর মাকে সঙ্গ দিতে জেগে আছে ওর 2 শাশুড়ি। মা শাশুড়িদের শাফিন তৃপ্তি করল রাতের খাবার খেয়ে। শাফিন শাশুড়িদের দেখেই বুঝতে পেরেছেন বাসায় এসেছে। শাফিন নিজের রুমে প্রবেশ করতে দেখে নূর হাত পা ছড়িয়ে ছিটিয়ে আরাম করে ঘুমিয়ে আছে। লেডিস ওয়েস্টার্ন জর্জেট ফর্মাল শার্ট সাথে প্লাজো পরে শুয়ে আছে। প্লাজোটা পায়ের হাঁটুর একটু নিচ পর্যন্ত উঠে আছে। উদর থেকে শার্টটা একটু সরে গিয়ে সাদা উদর দৃশ্যমান। শাফিনের চক্ষুদয়ে ছানাবড়া দেখে শুষ্ক ঢোক গলাধকরণ করল। এরপর কোনো দিকে না তাকিয়ে কাভাত থেকে জামা কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। এমনিতেই ফ্রেশ না হয়ে রাতের ডিনার সেরেছে, যাতে করে ওর মা আর শাশুড়িরা তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ে। শাফিন ওয়াশরুম থেকে বের হয়ে বেডের কাছে এসে দাঁড়ায়। এতদিন যত রাগ গোসা ছিল নূরের প্রতি, নূরের এই নিষ্পাপ ঘুমন্ত চেহারাটা দেখে রাগ কোথাও যেন হাওয়া হয়ে গেল। ঘুমের মধ্যেও ঠোঁটে যেন হাসি লেগে আছে নূরের। শাফিনের তো এর জন্যই নূরের উপর ক্রাশ খেয়েছিল। প্রথম প্রথম শাফিনের কাছে নূরের হাসির খুবই ভালো লাগত। তারপর যখন জানতে পারে তার বাবা মা নূরকে তাদের বাড়ির বড় বউ বানিয়ে আনবে, অর্থাৎ শাফিনের বউ করে ঘরে তুলবে, তখন থেকে আস্তে আস্তে ভালো লাগা আর ভালো থেকে পছন্দ করতে শুরু করে, এরপর ভালবাসতেও শুরু করে। আর এভাবেই নতুন সম্পর্ক সূচনা হয় তাদের মাঝে। নূর কাত হয়ে শাফিন যেদিকে দাঁড়িয়ে আছে সেই দিকে ফিরে। শাফিন আস্তে করে বেডের উপর বসে নূরের মুখ বরাবর। এতক্ষণ ঠোঁটের কোণে হাসি ছিল নূরের, আর এখন দেখো ঠোঁট উল্টে ঘুমাচ্ছে। শাফিন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। মুখে গিয়ে নিয়ে নূরের ললাটে অধর ছুঁয়ে দিল শাফিন।
এরপর পুরুষালী মনের চাহিদা আরো বাড়ে থাকে। শাফিন বেডের উঠে ভালোভাবে শুয়ে নূরকে জড়িয়ে নিল নিজের সাথে, নূরের গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। নূর ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠে শাফিনের অবাধ্য স্পর্শে, কিন্তু কিছুক্ষণ পরে শাফিন নূরকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয়, এরপর পাশ ফিরে শুয়ে পড়ে। শাফিন চায় না নূরকে ছুতে, এই অবাধ্য মনকে বোঝাতে হবে নূরকে ছাড়া থাকতে। এই অভ্যাস যদি করে তাহলে সে বিদেশের বাড়িতে নূরকে ছাড়া একা একা কিভাবে থাকবে। তখন তো আর মন টিকতে চাইবে না নূরকে ছাড়া ওই বিদেশের বাড়িতে। এই 10 দিন নিজেকে অনেকভাবে সামলে রেখেছে, থাকতে পারেও শিখে গিয়েছিল। 2 মিনিট পরে নূর ঘুমের ঘরে শাফিনকে পেছনে থেকে জড়িয়ে ধরে। শাফিন আবারও দুর্বল হয়ে যায়। নূরের হাত নিজের পিঠ থেকে সরিয়ে, এরপর নূরের দিকে ঘুরে শাফিন। এরপর নূর আবারও জড়িয়ে ধরে শাফিনকে, শাফিনও নিজেকে ধরে রাখতে পারে না, তাই সে শক্ত করে নূরকে জড়িয়ে ধরে। শাফিন বেচারা তো আর জানে না নূর শীতের জন্য বারবার শাফিনের উষ্ণতা খুঁজে বেড়াচ্ছে, তাই তো বাবার তার কাছে আসছে। শাফিন শক্ত করে জড়িয়ে ধরার পর নূরও শাফিনের বুকে মুখ গুজে দেয়। শাফিন কিছুক্ষণ পর বুঝতে পারে নূর শীতের জন্য বারবার শাফিনের উষ্ণতা খুঁজে বেড়াচ্ছে। শাফিনও ভাবে যেই বউকে তার কাছে পেতে কত ফন্দি আঁকতে হয়, আর সেই বউ ঘুমের মধ্যে তার কাছে আসছে আদর খেতে। শাফিন নূরের কপালে গাঢ় চুমু খেয়ে উঠে বসে। এরপর শাফিন নূরকে ভালোভাবে ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে দেয়। এরপর বেড থেকে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। যত তাড়াতাড়ি সম্ভব নূরের কাছ থেকে শাফিনকে দূরত্ব বজায় রাখতে হবে। নিজেকে কন্ট্রোল করতে হবে, না হলে শাফিনকেই পস্তাতে হবে। অভ্যাস করতে হবে নূরকে ছাড়া থাকতে। এখন তো নূর থেকে শাফিনকে বেশি বেশি দূরে থাকা উচিত না। 10টা দিন বাবার বাড়িতে থেকে আসলো, কই একদিনও তো শাফিনের সাথে কথা বলিনি। নূর যেমন এই বাড়ির শাফিন বাদে সকলের সাথে কথা বলেছে, শাফিনও নূরকে বাদে ওই বাড়ির সকলের সাথে যোগাযোগ রেখেছে। যদিও মাঝে একদিন নাফিসা নূরকে শাফিন ফোন দিয়েছিল, কিন্তু দুজনে ফোন কানে চেপেছিল, শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনেছিল। নূর বুঝতে পারেনি কি দিয়ে কথা শুরু করবে। আর অন্যদিকে শাফিন অফ হয়ে ফুলে ছিল নূরের উপর। নাফিসা যখন নূরের রুম থেকে বের হয়ে যায়, তখন নূর একবার শুধু হ্যালো বলেছিল। শাফিন হ্যালোটা শুনে সাথে সাথে ফোন কেটে দিয়েছিল, না হলে নিজেকে আর ধরে রাখতে পারত না সে। তার এই মনটা ছুটে চলে যেতে চাইবে নূরের কাছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ নামাজ ঘুমানোর চেয়েও উত্তম। মুয়াজ্জিনের মিষ্টি মধুর আজানের ধ্বনি ভেসে আসতে নূরের ঘুম ছুটে যায়। চোখ ডলতে ডলতে উঠে বসে। বেড সাইডে ল্যাম্পের আলো জ্বলছে। আবার বেলকনির দরজা খোলা, দরজা দিয়ে আজানের ধ্বনি আর আলোর রুমের ভিতরে প্রবেশ করেছে। নূর দেখে ওর পাশের বালিশটা নেই, শাফিনও ওর পাশে শোয়া নেই। নূর চারদিকে চোখ বুলায়, দেখে শাফিন সোফায় শুয়ে আছে। নূর অবাক হয়ে তাকিয়ে আছে শাফিনের পানে। তার মানে শাফিন ভাইয়া সত্যিই তার ওপর রাগ করেছে। নূর উঠে গিয়ে ওয়াশরুম থেকে অল করে এসে নামাজ আদায়ের জন্য জায়নামাজ মেঝেতে বিছায়। মনে মনে ভাবে শাফিনকে কি ডেকে দেবে, নাকি নিজের নামাজ আদায় করে ডাক দিবে। না না, শাফিনকে ডেকে মসজিদে পাঠাতে হবে। নূর শাফিনের দিকে ঝুঁকে আছে। নূরের গরম নিঃশ্বাস শাফিনের উপর আছড়ে পড়াতেই শাফিনের ঘুম হালকা হয়ে যায়। চোখ খুলে আঁতকে ওঠে শাফিন, দেখে ওর দিকে দু চোখ তাক করে রেখেছে নূর। শাফিন এরকম ভাবে তাকানো দেখে ঘাবড়ে যায়, এক লাফে উঠে বসে। মেয়ে রে ফেলতে চাস নাকি? নূর বোকার মতো গোল গোল চোখে তাকিয়ে আছে শাফিনের দিকে। শাফিন ভুরু কুঁচকে বলে, দেখো কিভাবে তাকিয়ে আছে, আরেকটু হলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আপনি কি ভয় পেয়েছেন? আপনি কি ভূতে ভয় পান? আমি তো ভূত নই দেখেন। আমি নূর, মানে তাসনুর যারা। শাফিন নূরের বোকা বোকা কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, তাই বিরক্তি নিয়ে বলল, চুপ চুপ কর তুই। ভূত বলতে কিছু নেই। আমি ভূত টুত ভয় পাই না। শুধু তুই হরের মুভির ভূতের মতো এইভাবে তাকিয়েছিলি কেন? হ্যাঁ, আপনি হরের মুভি ভয় পান শাফিন ভাইয়া? কে তোর ভাইরে বোন? নূরের ভুল কুঁচকে গেল শাফিনের মুখ থেকে এমন কথা শুনে। এরপর আবার বলল, আমিও ভয় পাই। সমস্যা নাই, আমি ছিলাম তখন দেখছিলাম, মানে আমি চেক করছিলাম আপনি নাক ডাকেন কিনা। ব্যাস, শাফিনের বিরক্তি আরো বাড়িয়ে দিল। এরপর বলল, তুই ইডিয়েট।
তুই ইডিয়েটে থাকবি। নাক ডাকি কিনা এইভাবে কেউ পরীক্ষা করে? তোকে সাধে ইডিয়েট বলি। এর আগেও আমার সাথে মনে হয় ঘুমাসনি তুই, যে এখন এইভাবে চেক করতে এসেছিস। নূর বোকা বোকা কণ্ঠে বলে, তখন তো আমি নিজেই ঘুমিয়ে থাকতাম, বুঝতাম না তো আপনি নাক ডাকেন কিনা। মাথা মোটা, কুম্ভকর্ণের মতো ঘুমালে বুঝবে কি করে? মাথা মোটা বলাতে নূর অপমান বোধ করল। এরপর বলল, আচ্ছা যাই হোক, নামাজ পড়বেন না? বাবা মনে হয় মসজিদে যাবে এখন, আপনিও চান? তাহলে বুদ্ধিও আছে। থ্যাঙ্কস নামাজের ডাকার জন্য, বলে যাওয়ার সময় নূরের কপালে অধর ছুঁয়ে গেল। সকালবেলায় মেহেরুন্নেসা একসাথে বসে সবার সাথে সকালের খাবার খেয়েছে। নর্মাল পরিবেশ, কারোর সাথে শুধু কথা বলেনি। সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে ঘড়ির কাটে বিকাল 4টা বাজে। শাফিন নূরকে তারা দিচ্ছে রেডি হতে। নূরকে নিয়ে বেরবে শাফিন, একটু ঘোরাঘুরি করবে আর নূরকে কিছু শপিং করে দিবে। কিন্তু নূর এখনো কিছু জানে না। বোরকা নেই তোমার, শুধু হিজাব বাঁধছ কেন? আছে দুটো, বাসায় রেখে এসেছি। বাসায় রেখে এসেছ কেন? পরে আসলে না কেন? এরপর থেকে যেখানে যাবে বোরকা পরে যাবে। বোরকা ছাড়া কোথাও বের হবে না। স্কুলেও না, বুঝতে পেরেছ? নূর শাফিনের কথা তেমন কিছু বুঝতে পারল না। ওর মাথার উপর দিয়ে গেল আর খুব নর্মাল ভাবে নিল কথাগুলো। নূর তো সাজতেন পছন্দ করে, তাই তেমন একটা বোরকা পরে না। এর জন্য মাঝে মধ্যে নূরের আম্মুর রাগ করে পড়ার জন্য। কিন্তু নূর তো পড়ে না, উল্টো নিজের মতো ভাবনা জগতে পড়ে থাকত। 5 ওয়াক্ত নামাজের সাথে যে পর্দা করা ফরজ এটা সে জানে। কিন্তু সংখ্য দোষে যা হয় আর কি। কিন্তু শাফিন তো আর তার বউকে খোলামেলা রাখবে না। নূর আর শাফিন সারা বিকাল পার্কে আর রিক্সা দিয়ে যতটুকু সম্ভব ঢাকার শহর ঘুরেছে। সন্ধ্যা হতেই শপিং মলে ঢুকলো ওরা দুজন। শাফিন নিজের মনের মতো করে মেয়েদের ড্রেস একটি ট্রলির মধ্যে জড়ো করছে। নূরহা হয়ে তাকিয়ে আছে। প্রথমে শাফিন ওকে পছন্দ করতে বলেছিল, কিন্তু নূর কিছুই পছন্দ করতে পারিনি, তাই ও নিজেই করছে। নূর ভেবেছিল শাফিন নিজের জন্য শপিং করতে এসেছে, কিন্তু দেখে সব মেয়েদের জামা কাপড় রাখছে ট্রলিতে। সবচেয়ে অবাক করার বিষয় হলো শাফিন 18টা বোরকা কিনেছে। 3টে বোরকা স্কুল ড্রেসের কালারের, আর বাকিগুলো স্টাইলিশ আর নর্মাল বোরকা। এত বোরকা কেন কিনলে? আমি তো এত বোরকা পরি না। তাছাড়া আমার বাসায় 2টো বোরকা আছে। আমি বোরকা পরি না দেখে আম্মু বেশি কিনে দেয় না। আর আপনি এতগুলো কেন নিলেন? কেন বিকালে না বললাম তুমি আজকে থেকে বোরকা পরবে? যাও, চেঞ্জিং রুম থেকে যে কোনো একটা বোরকা পরে আসো। আমি বিল প্লে করে আসছি। এরপর আমরা রেস্টুরেন্টে যাব। নূরহাতের বোরকা ধরে একবার দেখে কাঁদো কাঁদো গলায় বলে, আজকে না পরলে হয় না? কালকে থেকে পরব। না, হয় না। আমি দেখব না আমার বউকে বোরকা পরলে কেমন দেখা যায়। একটু থেমে, আজ থেকে তোমার সাজা গোজা হারাম। কোনো সাজসজ্জা চলবে না কারো সামনে। শুধু আমার সামনে সাজবে কেমন, এবার যাও। নূর নাখুশ স্বরে বলল, হারাম মানে? তাহলে কি আর কখনো আমি সাজব না? আর আপনি তো থাকবেন না। তাহলে আমি দেখাবো কিভাবে আপনাকে। ভিডিও কলের মাধ্যমে, না হলে আমি আসার পরে। রেস্টুরেন্টে বসে আছে শাফিন আর নূর। খাবার অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যে ওয়েটার খাবার নিয়ে হাজির। দুজনে খাবার শেষে আইসক্রিম খাচ্ছে রেস্টুরেন্টের খোলামেলা আকাশের নিচে বসে। উঠে দাঁড়িয়ে রেস্টুরেন্টের মধ্যে ঘুরে ঘুরে আইসক্রিম খাচ্ছে আর আর গোল গোল চোখে পর্যবেক্ষণ করছে জায়গাটা। অনেক সুন্দর জায়গাটা। খোলা আকাশের নিচে বসে খাওয়াটা মজাই আলাদা। আচ্ছা, এই জায়গায় লাইটগুলো তো না জ্বালালেও পারতো, চাঁদের আলোতেই বসে থাকা যায়। দেখেন কি সুন্দর চাঁদ উঠেছে। মানুষ তাহলে অন্ধকারে খাবে কি করে? কেন? চাঁদের আলোতে। তোমার মাথার বুদ্ধি দিয়ে তো রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্ট চালাবে না। তোমার মাথায় যত সব উদ্ভট কথা ঘুরে ফেরে। শাফিন রেস্টুরেন্টের খোলা ছাদের রেলিংয়ে হেলান দিয়ে নিচের দৃশ্য দেখছিল। নূর ও নিজের মতো করে ছবি তুলছে শাফিনের ফোন দিয়ে। হঠাৎ করে নূরের চোখ নিচের দিকে গেল। এরপর, মা, গৌভূত ভাইয়া বলেই এক দৌড়ে এসে শাফিনকে জড়িয়ে ধরল। শাফিন নূরের হঠাৎ আক্রমণের জায়গা থেকে ওর 2 পা পিছিয়ে গেল। আরেকটু হলেই শাফিনের ইতি এখানেই ঘটে যেত। নূরের এমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরাতে শাফিন উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে তোমার? এমন কেন করছো?
নূর শাফিনের বুকে মুখ লুকিয়ে বলল, ওখানে একটা ভূত দাঁড়িয়ে আছে ভাইয়া। শাফিন নূরের হাত অনুসরণ করে সেই দিকে তাকায়। দেখে কেউ নেই। শাফিন নূরকে শান্ত দিয়ে নরম কণ্ঠে বুঝিয়ে বলল, কোথায়? কেউ তো নেই দেখো। কই, আমি তো কাউকে দেখছি না। কেউ নেই থাকলে বরং আমি খুশি হতাম, তোমাকে ধরে নিয়ে যেতে বলতাম। আর বলতাম আমার এরকম পচা বউ লাগবে না, যে স্বামীকে বোঝে না। নূরের শাফিনের কথায় কোন ধ্যান নেই। নূর শাফিনকে জড়িয়ে ধরে রেখে ওর বুক থেকে মাথা তুলল। এরপর সেদিকে তাকিয়ে দেখে সত্যি কেউ নেই। এরপর শাফিনকে ছেড়ে দাঁড়ায় কিছুক্ষণের মধ্যে আবারও দেখি। আবারও শাফিনের বুকে মুখ গুজে জড়িয়ে ধরে ওর হাত তাক করে সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটির দিকে। শাফিন নূরের হাত বরাবর দৃষ্টি অনুসরণ করে বলে, বোকা বউ আমার, এটা তো একটা পাগল। ভয় পাওয়ার কিছুই নেই। তাকাও দেখো তুমি। নূর মাথা নেড়ে না বলে। তাকাবে না সে। শাফিন জোর করাতেই সেই দিকে তাকায়। এরপর বলে, এটা পাগল না ভাইয়া, এটা ভূত। কাপা কাপা কণ্ঠে নূর বলল, আসলেই পাগলটাকে ভূতের মতোই দেখা যাচ্ছিল। ছেঁড়া জামা কাপড়, উস্কো খুস্ক চুল, পাগলটা ছায়া দেখলে যে কেউ ভূতে ভাববে। আসলেই ভয়ঙ্কর। শাফিন তো বউকে বুঝতে দিল না ভয় পাবে বলে। অলরেডি ভয় পেয়েও গেছে নূর। কিন্তু নূর শাফিনকে ভাইয়া বলাতে রেগে গেল। এরপর বলল, কি বললি? আবার বল। রেগে। পাগল না ভূত? কাপা কাপা গলায়। এটাই আর কি যেন বললি। নূর প্রথমে বুঝতে পারল না। এরপর মনে পড়ল ভাইয়া বলেছে সে। ভাইয়া বলা শেষ। নূরের চোয়াল চেপে ধরতে দেরি হয় না। ভাগ্যিস রেস্টুরেন্টটা পুরো বুক করা ছিল। শাফিন না হলে মানুষ তো দেখে ফেলতো ওদের রাগ গোসা। দাঁতে দাঁতে পিষে বলবো, আমি তোর ভাইয়া না। আর একবার যদি ভাইয়া বলিস তাহলে ওই পাগলের কাছে রেখে আসবো তোকে। নূর কেঁদে দিয়ে দিল। তারপর বলল, তাহলে কি বলবো আপনাকে? শাফিনের মাথায় দুষ্টমি খেলে যায়। ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, শাহ মি। বলে ডাক বি। শাফিন ভালোভাবে নূরের মুখের দিকে তাকিয়ে আবার বলে, কেন মনে মনে তো আমাকে গালি দিস? তুই কি ভেবেছিস আমি জানি না? তুই যে আমাকে শপিং ব্যাগ বলিস তা কি আমার অজানা? আমি বুঝতে পারি না। নূর ভাবে এই নামে এই ডাকে শাফিন জানল কিভাবে। এরপর শাফিনের দিকে চোখ ছল ছল করে তাকায়। কাদো কাদো গলায় বলে, স্বামী বাসায় চলে, এখানে ভূত আছে। বাসায় তো আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। শাফিন আর কোন কথা না বলে মুচকি হে নূরের কপালে অদর ছুঁয়ে ওর কোমরে হাত রেখে হাঁটা শুরু করলো। নুরুর রাগ ভুলে ভূতের ভয়ে জড়িয়ে ধরে যেতে লাগলো শাফিনকে। বাসায় নূর শাফিনের কিনে দেওয়া জিনিসগুলো সকলকে দেখাতে লাগলো। আর সকলের জন্য আনা জিনিসগুলো যার যার হাতে দিয়ে দিল নূর। নাবিলা, মায়রা, সুইনারা, নাইম, তুর্য সব কটা বাচ্চা খুশি হয়ে গেল। যদিও তিনজন বাচ্চা নয় এদের মধ্যে। এসবের মধ্যে মেহেরুন্নেসা এসে হাজির হলো। নূর ভয়ে উঠে গিয়ে জিনিসগুলো শাফিনের কাবাডের মধ্যে রেখে দিল। আর বাকি ভয় আছে। কারণ মেহেরুন্নেসা অপচয় করা অপছন্দ করেন। আগের যুগের মানুষ কষ্ট করে সন্তানদের পেলে বড় করেছে। তাই অর্থ অপচয় পছন্দ করে না। মিসেস আহমেদ নাবিলার হাতের জিনিসগুলো নিয়ে চলে যেতে নিলেই মেহেরুন্নেসা বলে ওঠে, এত বড় সাহস পর্যন্ত আমার কোন সন্তান দেখায়নি। আলো, তুমি কোন বংশের নবাবজাদি? আমাকে দেখে চলে যেতে চাচ্ছ, অপমান করছো। মিসেস আহমেদ ভয়ের শক্ত ঢোক দিলেন। যদি মিস্টার আহমেদ জানতে পারে উনার জন্য তার মায়ের অপমান হয়েছে তাহলে সে মনে অনেক কষ্ট পাবে। মিস্টার আহমেদ যতই মায়ের কথায় প্রতিবাদ করুক না কেন, মূলত সে আজও তার মাকে অনেক ভয়ে পায়ে সম্মান করে। তারা ছাড়া মিসেস আহমেদের জন্য এতকাল ধরে তার মায়ের কাছ থেকে দূরে থেকেছেন। তাকে বিয়ে না করলে তো মিস্টার আহমেদ মায়ের কাছে থাকতে পারত, অন্য কাউকে বিয়ে করে। কিন্তু তাকে ভালোবেসে পরিবার ছেড়েছে সে। তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অন্যদিকে নূর তার আম্মুর হাত শক্ত করে ধরে কানের কাছে বিড়বিড় করে বলল, দেখলে আম্মু, এই শাফিনের বাচ্চার শপিং ব্যাগে কোনো কাজের সময় পাওয়া যায় না। মিসেস জামান চোখ পাকালে নূরকে। এরপর নূর আবার বলল, তুমি সব সময় এমন করো। আমাকে রুমে বাসিয়ে রেখে কোথায় গেল? তার দাদির মতো বাঘের মুখের সামনে রেখে। আমার এই বুড়ি মানে, আমার ওনাকে অনেক ভয় লাগে। নূর, চুপ কর। উনি তোমার গুরুজন হয়। এই থুমথুমে পরিবেশে শাফিনের আগমন ঘটল।
শাফিন এসে মেহেরুন্নেসাকে জড়িয়ে ধরল। এরপর আস্তে আস্তে পরিবেশ নর্মাল হলো। রাত আস্তে আস্তে গভীর হতে শুরু করেছে। সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে। শাফিন গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে ইমেইল চেক করছে। সাথে এও দেখছে কানাডায় গিয়ে যেই বাসায় উঠবে সেই বাসা ইনফরমেশন ভালোভাবে চেক করছে। রুমের লাইট অফ, শুধু ওয়েবসাইটের ল্যাম্প জ্বলছে। জানালার পর্দা এক সাইডে চাপানো, বেলকনির দরজা খোলা। বাগানের লাইটের আলো রুমে প্রবেশ করেছে। শাফিন বেডের এক সাইডে বসে ল্যাপটপে কাজ করছে। নূর সারা বেডে গড়াগড়ি করছে। ঘুম আসছে না তার, কেমন যেন হাসফাস লাগছে। মনের ভিতরে ভাবনার দলভিড় জমিয়েছে শাফিনের দাদিকে নিয়ে। নূরের খুব খারাপ লাগে। ওর শাশুড়ি মায়ের সাথে তার শাশুড়ির মায়ের সম্পর্কটা কতটা জটিল। নূরের সাথে তো মিসেস আহমেদের কত ভাব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু মেহেরুন্নেছার সাথে মিসেস আহমেদের সম্পর্কটা নর্মাল না। শুধু ভালোবেসে বিয়ে করেছে দেখে। আচ্ছা, ভালোবাসা তো কোনো পাপ না, তাহলে মেহেরুন্নেসা মেনে নেননি কেন? তারই তো ছেলের বউ। নূরের সাথে এমন করলে তো নূর অনেক কষ্ট পেত। তাহলে নিশ্চয়ই নূরের শাশুড়ি মায়েরও কষ্ট হয় অনেক। বোকা নূর কত কিছু বোঝে, শুধু শাফিনকেই বোঝে না। শাফিনকেও তো বুঝত নূর, শুধু শাফিনের দুষ্টুমির জন্য ওর কাছে যেতে চায় না। নূর মনে মনে ঠিক করে মিসেস আহমেদ আর মেহেরুন্নেছাকে ঈদ করতে হবে। তার জন্য শাফিনের সাহায্য নিতে হবে। এসব ভাবনার মধ্যে একটা বিকট শব্দ ভেসে আসে বাগান থেকে। নূর এক লাফে উঠে শাফিনের গলা জড়িয়ে ধরে। শাফিন আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে যায়। ল্যাপটপটা একটু দূরে সরিয়ে আস্তে করে নূরের পিঠে হাত রাখে। আরেক হাত দিয়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে আমার সোনা বউটার? হঠাৎ এমন করছো কেন? নূর কাঁপা কাঁপা গলায় বলে, ভূত এসেছে ভা। মানে স্বামী। শাফিনের মুখে উজ্জ্বল হাসি ফুটে। রেস্টুরেন্টের রেগে চোয়াল চেপে বলেছিল ভাইয়া ডেকে স্বামী বলতে। নূর এখনো মনে রেখেছে। হয়তো মেয়েটা তখন খুবই ভয়ে পেয়ে গিয়েছিল। শাফিন আদরের সহিতে আবার বলে, বোকা বউ আমার, বাগানে মালিক চাচা হয় তো কোনো কাজ করছে, না হলে কিছু একটা হয়তো করেছে। এবার যাও শুয়ে পড়ো, ভয়ের কিছু নেই। আমার একটু কাজ আছে, ওটা শেষ করে শুয়ে পড়ব। বেলি শাফিন নূরের কপালে অধর ছোঁয়। নূর কেঁপে কেঁপে উঠে এরপর শাফিনের কাছ থেকে সরে গিয়ে পুনরায় শুয়ে পড়ে। কিছুক্ষণ যেতে আবারও শব্দ হয়। পাখিরা বাগানের পেয়ারা গাছে মজা করে পেয়ারা খাচ্ছে আর ডানা ছাপটাচ্ছে। মালি হয় তো এই গাছে কিছু ছুঁড়ে মেরেছিল, তাই তখন এরকম বিকট শব্দ হয়েছে। পাখির ডানা ঝাপটানোর শব্দে নূর আবারও শাফিনকে গিয়ে জড়িয়ে ধরে। নূরের কাছে মনে হয় হরের মুভির পাখিরা যেমন কিচিরমিচির করে শব্দ করে তেমন শব্দ। শাফিনের কাজে আবারও বেঘাত ঘটল। কি হয়েছে? ভয় করছে তোমার? এবার তো কোনো শব্দ হয়নি, আমি তো শুনতে পেলাম না। আজ ফজরের নামাজ পড়ার পর থেকে শুধু ভূত করেছ। হরের মুভি দেখো নাকি? শাফিনের বুকে মুখ গুজে বলেন, না আমি দেখি না। আমার বান্ধবীর শর্মী দেখেছে, ও আমাকে বলেছে। তারপর থেকে আমি যেখানেই যাই সেখানেই ভূত ফিল মনে হয়। আর কখনো হরের মুভি দেখবে না। ও, তুমি তো না দেখেই ভয় পেয়ে আছো। ভূত বলে কিছু হয় না শোনা। আচ্ছা, আর একটু ওয়েট কর, আমি কাজ শেষ করেই আসছি। শাফিনের কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ। সে আগামী কালকে ওখানে গিয়ে তার পৌঁছাবে। এর জন্য ভালো করে চেক করছে। আর এই দিকে বউটার মুখের দিকে তাকালে শাফিনের মন চায় না সে কোনো কাজ করুক। নূর শাফিনের সাথে মিশে বসে আছে। কিছুক্ষণ যেতে দুষ্ট পাখির দল আবারও শব্দ করে ওঠে। নূর ভয়ে শাফিনের বুকের মুখ গুজে রাখে। খামচে ধরে শাফিনের পিঠের টি শার্ট। নুরু বুঝতে পারছে শাফিনকে বারবার ডিস্টার্ব করা হচ্ছে, কিন্তু কি করবে? স্কুলে শর্মী যখন বলেছিল তখন তেমন একটা ভয় পায়নি, কিন্তু রাতের অন্ধকার নামতেই নূরের ভয় লাগছে। শাফিনের যদিও ভালো লাগছে নূর বারবার কাছে আসাতে, তবুও একটু মিথ্যা বিরক্তি দেখায়। এদিকে কাজটাও তো গুরুত্বপূর্ণ। নূর বারবার এমন কেন করছো? তোমাকে না সকালে বলেছি ভূত বলতে কিছু হয় না। এমন ভাবে জড়িয়ে আজ মনে হয় বুকের মধ্যে ঢুকে যাবে। এমনি সময় কাছে ডাকলে তো কাছে আসো না। শাফিনের কথার মধ্যে আবারও শক্ত হলো। এবার নূর তাই কজেন শাফিন এখন যা বলেছে
শাফিনের মুখ থেকে কথা বের হতে দেরি হয়েছে, কিন্তু নূরের কাজে করে দেখাতে দেরি হয়নি। নূর চটপট করে শাফিনের গলা টি শার্টের মধ্যে ঢুকে পড়ল। ভয়ে শাফিনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। এদিকে শাফিনের যেন হৃদস্পন্দন থমকে গেল। হৃৎপিণ্ড লাফিয়ে হাতের মধ্যে আসার উপক্রম। শাফির মুহূর্তের মধ্যে অন্য জগতে চলে গেল। কিসের কি ইম্পর্ট্যান্ট কাজ! ও এখন নূরকে নিজের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। নূর জড়িয়ে ধরেছে ভয়ে, আর শাফিন জড়িয়ে ধরেছে বুকে আদর করতে। নূরের কানের কাছে ফিসফিস করে বলে শাফিন, নিজের সাথে পিষে মেরে ফেলতে চাস নাকি? এতদিন আমি তোর কাছে যেতে চাইলে তুই পালায়ে পালায়ে করেছিস, আর আমি এখন নিজেকে তোর কাছ থেকে দূরে রাখতে চাইছি, আর এখন তুই আমার কাছে আসতে চাচ্ছি। একটু থেমে, আচ্ছা তুমি কি আমার কাছে নিজের অজান্তে এসেছ, নাকি ইচ্ছা করে এসেছ? সোনা বউ, আমি জানি না, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না। বাঁচান আমাকে, ভূত আসছে। কাপা কাপা গলায় বলল নূর। আমি জানি না, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না। বাঁচান আমাকে, ভূত আসছে। কাপা কাপা গলায় বলল নূর। সরি বৌজান, বাঁচতে পারবে না আজ। এখন তো তুমি শেষ। ভূত আসুক বা না আসুক, কিন্তু আমি আছি, তুমি শেষ আজকে। এতদিন নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম, কিন্তু আজকে তুমি কাছে এসেছো, কন্ট্রোল ফন্ট্রোল চলবে না। এমনিতেই আমি কালকে চলে যাব। তাহলে আজকে হয়ে যাক আরেকবার বাসর। বেচারা নূর কিছু বুঝতে পারল না শাফিনের কথা। ও তো ভয়ে শাফিনের পিঠ থেকে হাত সরিয়ে গলা জড়িয়ে ধরেছে। শাফিন বেড থেকে উঠে দাঁড়ালো বেলকনির দরজা বন্ধ করবে বলে। নূরকে শাফিন ওইভাবে কোলে নিয়ে গেল। নূর সুবিধা করতে শাফিনের পেটের দুপাশ দিয়ে পা চেপে আছে গলা জড়িয়ে। শাফিন দরজা বন্ধ করে নূরকে নিয়ে বেডে এসে ধপ করে শুয়ে পড়ল। নরম তুলোর মতো বেড থাকায় ওরা এক মুহূর্ত শূন্যে উঠে গেল। শাফিন নূরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আজকে তুমি শেষ চান। আজকে আমার মন না ভরলে কিন্তু ছাড়ব না। কথাটা নূরের মস্তিষ্কে যেতেই কেঁপে উঠল নূর। মুহূর্তেই শাফিনের গলা থেকে হাত সরিয়ে ফেলল। হাত সরালে কি হয়েছে? শাফিন নূরের হাত দুটো নিজের হাতে মুঠোয় নিয়ে বেডের সাথে চেপে ধরল। নূর তখন কিছু না বুঝতে পারলেও এখন শাফিনের কথার মানে ঠিকই বুঝতে পারছে। নূর শুকনো ঢোক দিল, তারপর কাপা কাপা গলায় বলল, প্লিজ ভাইয়া, থুকু ভাইয়া না। মানে স্বামী আমার না আপনাকে, মানে আমার অনেক ভয় করছে। প্লিজ এমন কিছু করবেন না। আমার আরো ভয় করছে এখন আপনাকে। ইসোস, আর কোন কথা হবে না। তোমার ভয় আমি আজকে ভেঙে দিব কেমন? কথাগুলো বলে শাফিন মত্ত হলো নূরে। নূর ভয়ে প্রথমে বাধা দিলেও লাভ হয় না। শাফির নূরের ঠোঁটে গলায় বুকে নিজের অধিকার বিস্তার করছে। নূর শুধু শাফিনের ঠোঁটের স্পর্শে কেঁপে কেঁপে উঠল। শাফিন আজকে আবারও সুখের সাগরে ডুব দিল। নূর প্রথমে বাধা দিলেও এখন আর কোনো বাধা প্রদান করল না। প্রায় 2 ঘন্টা চলল তাদের মিলনগাথা প্রেময় প্রণয়ের মধুর সময়। এমন মুহূর্তে হঠাৎ শাফিনের ফোন বেজে উঠল। শাফিন নূরের গলা থেকে মাথা তুলে বিরক্ত দৃষ্টি নিক্ষেপ করল বেড সাইডের টেবিলের দিকে। এই মুহূর্তে ব্যাঘাত ঘটানো শাফিনের মোটেও পছন্দ হলো না। রাত 1:30টার সময় কোন মেন্টাল ফোন দিল রে? ফোনটা বেজে কেটে গেল। শাফিন পুনরায় নূরের ঠোঁটে নিজের ঠোঁট প্রবেশ করাতেই আবারও ফোন বেজে উঠল। শাফিন রাগের চোটে নূরকে ছেড়ে দিয়ে বলল, ঘুমাবেন না? আমি দেখি এই মুহূর্তে কোন শালায় আমাকে ডিস্টার্ব করলো। 2 মিনিটে আসছি, বলে শাফিন নূরকে ছেড়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। নূর নিচ থেকে শাফিনের টি শার্টটা তুলে পরে নিল, এরপর ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিজেকে ভালোভাবে ঢেকে শুয়ে পড়ল। অন্যদিকে শাফিন ব্যালকনির দরজা লাগিয়ে সানিকে উড়াধুরা গালি দিতে লাগলো, শালা তোর কোনোদিন বিয়ে হবে না। অন্যের ঘুমের 12টা বাজিয়ে দিস। আমার কোয়ালিটি টাইমের ব্যাঘাত ঘটিয়েছিস তুই। তোর জীবনে কোনোদিন সুন্দর মুহূর্ত তো আসবেই না। লিজার সাথে কোনোদিন যেন এমন মুহূর্ত না আসুক তোর। আর আসুক কি, তোর সাথে লিজার কোনোদিন বিয়েও হবে না। আর ভুলবশত যদি কোনোদিন হয় তাহলে আমি আছি না। তুই যেভাবে আমাকে ডিস্টার্ব করছিস আমিও তোকে করব। শাফিনের কথার মানে সানি কিছুই বুঝতে না পেরে শাফিনকে কথার মাঝে ওকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়া 1 মিনিট, 1 মিনিট। কিসের কোয়ালিটি টাইম স্পেন্ড করছিস? এমন ভাবে বলছিস মনে হয় বউয়ের সাথে ছিলি এতক্ষণ। এর জন্য এমন খেপেছিস?
শাফিন আরো রেগে বলে, শালা আমি তোকে বলিনি আমি বিয়ে করেছি আব্বুর বন্ধুর মেয়েকে। আরে তুই তো শুধু বলেছিল আকবদ করে রাখবি, এমনকি আকদের দিন পর্যন্ত থাকিসনি। কারণ মেয়েটির মানে ভাবি নাকি বয়স কম। এরপর একটু থেকে শক্ত গলায় বলল, তাহলে তুই বউয়ের সাথে থাকিস কিভাবে? মুরগি বানাস আমাকে? তোকে মুরগি আমি বানাবো কি? তুই তো নিজেই ফার্মের মুরগি। শাফিন। সানি শাফুনের সাথে আর কোন কথা না বাড়িয়ে বলল, আমার একটা প্রবলেম হয়েছে। শাফিন বলল, তোর প্রবলেম? না মানে লিজার প্রবলেম। ওর টিকিট খুঁজে পাচ্ছেন না, আগামীকাল রাত 9টায় ফ্লাইট আমাদের সাথে ওর। আমার খুব খারাপ লাগছে, আমাদের তিনজনের মধ্যে একজন ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে, এটা কি ঠিক বল? আমরা তিনজনে এক জায়গায় যাচ্ছি আর ওকে রেখে যাব আমরা। ওর তো আমাদের মতো ডাক্তার হওয়ার স্বপ্ন, এখনো যেতে না পারলে ওর স্বপ্ন ভেঙে যাবে। কিছু একটা কর দোস্ত। তোর কাছে তো আমাদের টিকিটের ছবি আছে। শাফিনের রাগটা কমে গেল, তবুও রাজভারী গলায় বলল, ছবি দিয়ে কি হবে? আমি কোন সাহায্য করতে পারবো না। একটু থেমে ভেবে, কিন্তু পারি, আমার একটা কথা রাখতে হবে তোকে। কি কথা? তোর এই মোনালিসাকে আমার পিছনে লাগতে বারণ করবি। এখন আমি সিঙ্গেল না, আমার বউ আছে। আর তুই ওকে তোর মনের কথা জানাতে পারিস না? হ্যাঁ, খালি দূর থেকে আগলে রাখিস, এবার এসব বন্ধ কর। যাই হোক বন্ধু হয়, আমার হেল্প করতেই হবে। গত পরশু দিন আমার সাথে দেখা করতে তোরা রেস্টুরেন্টে এসেছিলি না? তখন লিজার টিকিটটা ফেলে গিয়েছিল। এখন আমার কাছে আছে, আমি ফোন করেছিলাম ওকে কিন্তু ফোন ধরেনি কাজের মধ্যে। এরপর আমি নিজেই ভুলে গেছি টিকিটটা দিতে। সানি উদ্বিগ্ন হয়ে বলে, তাহলে তুই আমাকে ফোন কেন করিসনি? এই চুপ কর। আর একটা কোথাও বলে আমার টাইম নষ্ট করবি না। এমনিতেই তুই আমাকে ডিস্টার্ব করেছিস। এবার ফোন রাখো আর টাটা বাই বাই হয়ে যায়। কথাগুলো বলে শাফিন মুখের ওপর লাইনটা কেটে দিল। ফোনের ওপাশে সানি বেচারা কিছু বুঝতে পারল না। সে শুধু এইটুকু শান্তি পেল, লিজা যেতে পারবে। শাফিন ব্যালকনির দরজা বন্ধ করে এসে নূরের পাশে শুয়ে পড়ল। বেচারা শাফিন দুঃখে তার কপাল চাপড়াতে লাগল। সানির সাথে কথা বলতে বলতে এতটাই দেরি করল কিসে? এসে দেখে তার বউ ঘুমিয়ে গেছে। এতক্ষণে হয়তো কোনো স্বপ্ন দেখছে। নূরকে তো সাধে ওর বাড়ির লোক কুম্ভকর্ণ বলে না। ওর এই যখন তখন ঘুমিয়ে পড়ার কারণেই তো বলে। স্বাধীন ভেবেছিল বউয়ের সাথে আজকে স্পেশাল নাইট পালন করবে, কিন্তু তার আদরে বউ বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। শাফিন নূরের কপালে কারো চুমু খেয়ে তার রেখে দিয়া বাকি কাজগুলো সেরে নূরকে পুনরায় জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কি কপাল তার, ভেবেছিল কি আর হলো কি? সাফিনের এই কপালকে সোনায় মুড়িয়ে রাখা উচিত। বিকাল 5:30 বাজে। নূর আসরের নামাজ পড়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। কিছুদিন আগে ও শাফিনের দিয়ে চিহ্ন তার গলায় ফুটেছিল, এখন সেই চিহ্নগুলো আস্তে আস্তে মুচকেছে। শুধু বুকে একটা গাঢ় ক্ষতের দাগ আছে। নূর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। গতকাল নূর নিজের বাসায় এসেছে ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা দিতে। নূর ভাবে আজ কত দিন হয়ে গেল শাফিনের যাওয়ার, আর ভাবে এই বাসায় আসার কাহিনী। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে সময় অবিরাম চলছে। আজ শাফিন চলে গেছে 26 দিন। নূর এতদিন ধরে শাফিনদের বাসায় ছিল, শুধু মাঝে 5 দিন নিজের বাপের বাড়ি এসেছিল। 5 দিন থেকে যাওয়ার পর আবারও শাফিনদের বাসায় চলে গিয়েছিল, কারণ মেহেরুন্নেছা পছন্দ করেন না নূর নিজের বাপের বাড়িতে থাকুক। মাঝে 5 দিন নূর যখন নিজের বাপের বাড়িতে ছিল, তখন মেহেরুন্নেছা তার বড় ছেলের বাসায় গিয়েছিল। সেই সুযোগে মিসেস আহমেদ নূরকে ওর বাসায় পাঠিয়ে দিয়ে ছোট্ট মানুষ তার কাছে গিয়ে বারবার বাসায় যাওয়ার বায়না করত। কিন্তু মেহেরুন্নেছার ভয়েতে কিছু বলতে পারত না তিনি, আর নূরও মেহেরুন্নেছার আড়ালে বলতো বাসায় যাবে। মেহেরুন্নেছার সামনে বাসায় যাওয়ার কথা বলার সাহস পেতই না নূর। এরই মধ্যে খবর আসে নূরের ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা হবে। তাই মিস্টার আহমেদ তার মাকে বলেন নূরকে নিজের বাসায় পাঠিয়েছে শুভ্রকে দিয়ে। প্রথমে মেহেরুন্নেছা রাজি হয়নি, বলেছে এখান থেকেই পরীক্ষা দিতে। এরপর শাফিনের বলাতে নূরকে বাপের বাড়ি পাঠায়। নূরের এসব ভাবনার মধ্যে মায়েরা এসে নূরকে ডাকে, আপু চল আমরা ক্রিকেট খেলবো।
গার্ডেনে শুভ্র ভাইয়া, সোনাইরা আর নাইম অপেক্ষা করছে খেলার জন্য। তুই গেলে আমাদের টিম ভারী হবে। শুভ্র ভাইয়া আর নাইম এক টিম খেলবে আর আমরা 3 বোন এক টিমে। চল এবার। যা, তুই, আমার খেলতে ইচ্ছা করছে না। আর আম্মু কোথায় রে? আম্মু গার্ডেনেই আছে। তুই চলো না আবু। তুই এখানে একা একা থাকছিস কেন? চল আমাদের সাথে খেলবি। কালকে আসার পর থেকে দেখছি তুই একা একা থাকছিস। আমি বুঝতে পারছি তুই শাফিন ভাইয়াকে অনেক মিস করছিস। তার জন্য এমন মনমরা হয়ে বসে থাকবি। এমনিতে তো ভাইয়াকে ধারে কাছে যেতে দিতিস না, আম্মু বকা না দেওয়া পর্যন্ত। মায়রার কথা শুনে শাফিনের কথা নূরের আরো বেশি মনে পড়ল। হ্যাঁ, নূর অনেক মিস করছি শাফিনকে, কিন্তু কষ্টও হয় শাফিনের আচরণের কথা মনে পড়লে। নূর এতটাও ছোট না যে স্বামী যখন বিদেশে যায় তখন প্রত্যেক পুরুষেরই স্ত্রীর সন্নিকটে আসতে মনে চায়, নূর তা জানে। মানুষ তো বউয়ের সাথে আদর সোহাগ করে যায়। আর শাফিন, নূর কখনো ভুলতে পারবেন না শাফিনের আচরণ। সে চলে গেল রাগারাগি করে, এমনকি গায়ে হাতও তুলল নূরের। নূর বুঝতে পারল না হঠাৎ শাফিনের এই রাগের কারণ। সে কি করেছে তাও বুঝতে পারল না। নূর এসব মেনে নিত যদি শাফিন যাওয়ার আগে নূরের সাথে দেখা করে যেত। কিন্তু হলো উল্টোটা, শাফিন রাগ অভিমান করে চলে গেছে। বোকা নূর বুঝতেও পারল না সে হঠাৎ কেন রাগ অভিমান করে চলে গেল। এমনকি আজ 26 দিন হলো শারমিন চলে গেছে। সে সবার সাথে ফোনে কথা বলে কিন্তু নূরের সাথে কথা বলে না। যদি মিসেস আহমেদ কিংবা মেহেরুন্নেছা নূরের হাতে ফোন দেয় তখন শাফিন নূর উভয়ই চুপ থাকে উনাদের সামনে। উনারা ভাবে ওরা হয়তো উনাদের সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে, তাই তারা ফোন নূরের হাতে দিয়ে চলে যায়। নূর অভিমানী কান্না মিশ্রিত গলায় যখন হ্যালো বলে তখন শাফিন সাথে সাথে লাইনটা কেটে দেয়। নূরের এসব ভাবলেই কান্না পায়। হঠাৎ ভাবনার ছেদ ঘটিয়ে নূরকে মাইরা ডাকে। চলো না আপু, দেখবি খেলাধুলা দৌড়াদৌড়ি করলে তোর মন ভালো হয়ে যাবে। আর কিছু বলল না মাইরা। নূর মাইরার আলগোছে চোখের পানি মুছে ওর সাথে গেল গার্ডেন। খেলা চলছে হাড্ডাহাড্ডি, মাইরা ব্যাটিং করছে আর শুভ্র বল করছে। সুনাইরাকে এক বলে আউট করে দিয়েছে। এর জন্য সুনাইরা কান্নাকাটি করে, তার আম্মু আর ফুপির পাশে গিয়ে বসে আছে। আর খেলবে না সে? কেন খেলবে সে? কেন প্রথম বলে তাকে আউট করে দিল? ওর শাফিন ভাইয়া হলে তো আর যাই হোক প্রথম বলে আউট করতো না। শুভ্র মনে মনে ভাবছে হবু শালিকাকে এইভাবে রাগানো উচিত হয়নি ওর। নূর আর মাইরাও বোনের কান্না দেখে বলেছে খেলবে না ওরা। ভাইয়া আমরা খেলবো না। আপনি এমনিতেই খেলা ভালো পারেন, তার ওপর আবার ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছেন। সেখানে থেকে কোচদের কাছ থেকে ভালো প্রশিক্ষণ নিয়েছেন। এখন বলুন আমরা ছোট 3 বোন আপনাদের দুজনের সাথে পারি। শুভ্র উত্তেজিত হয়ে প্রতি উত্তরে নূরকে কিছু বলতে যাবে, কিন্তু না, এখানেই ফুলস্টপ হয়ে গেল। নিজেকে সংযত করল। এমনিতে ছোট শালিকাকে প্রথম বলে আউট করে দুলাভাই হওয়ার আগে বদনাম কামিয়ে ফেলেছে। এখন যদি নাইমকে বাদশা বলে দুধ ভাত খেলার প্লেয়ার বলা হয় তাহলে আর মায়াকে শুভ্র ভবিষ্যতে বিয়ে করা লাগবে না। এর থেকে চুপ থাকাই শ্রেয়। না, আবার চুপ থাকলেও চলবে না। তাই বুদ্ধি খাটিয়ে বলল, তাহলে তোমরা আর কাউকে দলে নাও। আর আমি কথা দিচ্ছি এখন থেকে আস্তে আস্তে বল করব। ওই দেখো একটি মেয়ে আসছে, ওকে তোমাদের দলে নাও। শুভ্র দৃষ্টি অনুসরণ করা সকলে তাকে এই মেয়েটির দিকে। এ তো দিয়া, নূরের ক্লাসমেট। নূর দিয়াকে ডাক দেয়। দিয়া তুর্যকে কোলে নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। হাতে একটি নোট খাতা নূরকে দিতে এসেছে। নূরদের বাসার উত্তর পাশের বিল্ডিং এর এক ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাট ওদের কেনা। আর নূরা যেই বাড়িতে থাকে সেই বাড়ি নূরের বাবা মায়ের স্বপ্নের সাজানো বাড়ি। জীবনে যত সঞ্চয় করেছিল নূরের বাবা তা দিয়ে বাড়িটা বানিয়েছে। নূরের আম্মু স্বপ্নের মতো করে বানিয়েছে এই বাড়ি এবং এই ঘর সাজিয়েছে। নূর ধর তোর খাতা। কালকে কিন্তু তাড়াতাড়ি দিবি স্কুলে গিয়ে। হ্যাঁ হ্যাঁ দিয়া আপু, দিয়ে দিবে। এখন তুমি আমাদের সাথে খেলো। মায়রার কথায় দিয়া ভ্যাবাচাকা খেয়ে যায়। কিসের খেলা? দিয়া এসে ঠিক মতো দাঁড়াতে পারল না আর খেলতে বলছে ওকে। নূর দিয়াকে আশ্বস্ত করে বলল, তুর্যকে নামা কোল থেকে। আমরা ক্রিকেট খেলবো, আর আমরা জিতলে ভাইয়া আমাদের ঘুরতে নিয়ে যাবে আর সাথে ফুচকা খাওয়াবে। দিয়া ভুরু কুচকে বলে, এটা আবার তোর কোন ভাই? আমার আব্বুর বন্ধুর ছেলে।
নূরের কথা শুনে উপস্থিত কেউ সন্তুষ্টি হলো না। শুভ্র উদ্বিগ্ন গলায় বলে উঠল, আমি তোর আর কি হই ভালোভাবে বল। শুধু কি তোর বাবার বন্ধুর ছেলে হই নাকি আর অন্য কিছু হই? আম্মু ঠিকই বলেছে, এখন থেকে তোকে আমার ভাবি বলে ডাকা উচিত। কিন্তু দুঃখের বিষয়ে আমার মনে থাকে না। দিয়ার সাথে নূরও আহাম্মক বনে গেল। এত কিছু ভেবে তো আর কথা বলেনি নূর। নূর দিয়ার দিকে তাকাতেই দেখল মেয়েটি প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের পানে। এই যে হচ্ছে শুভ্র ভাইয়া, মানে আমার দেব, আর সাথে আব্বুর বন্ধুর ছেলেও হয়। আয়া, সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে তোর? এর জন্যই তুই স্কুলে যেতে এত লেট করিস না। তাহলে কি তুই তোর শ্বশুর বাড়িতে থাকিস? হ্যাঁ, ওখানেই থাকি। আমার দাদি শাশুড়ি পছন্দ করেন না আমার বাপের বাড়িতে থাকা। তাই পরীক্ষা দেওয়ার জন্য কালকে শুভ্র ভাইয়াকে নিয়ে বাসায় এসেছি। কেন, তোর হাজবেন্ড কোথায়? উনি কানাডায় চলে গেছে। কথাটা বলেই নূরের মনটা খারাপ হয়ে গেল। নূরের মন খারাপ দেখে ওরা সবাই তারা দিল খেলা শুরু করতে। হাড্ডাহাড্ডি খেলা চলছে। শুভ্র আস্তে আস্তে বল করছে আর মায়েরা চার হাঁকিয়ে নিচ্ছে। মাঝে মধ্যে ছক্কাও মারছে। একটু জোরে যদি বলও করা হয় তাহলে মায়েরা ব্যাট রেখে চলে যায় আর খেলবে না বলে শুভ্রকে ঠেট দেয়। শুভ্র ও মায়েরার এই ঠেটে মুখ বুজে খেলছে। মায়েরার জায়গায় নূর কিংবা এই নতুন মেয়েটা মানে দিয়া হলে কখন আউট করে দিত। কিন্তু মায়েরা তো শুভ্রের দুর্বলতা। মায়না যখন 4 অথবা 6 মারে তখন কি যে খুশি হয়। তখন শুভ্র মুগ্ধ নয়নে অবলোকন করে। হঠাৎ শুভ্রের ফোন বেজে উঠল। নাইম দৌড়ে এসে শুভ্র কাছে ফোনটা দিয়ে চলে গেল। শুভ্র ফোনটাকে করেছে না দেখে প্যান্টের পকেট ভরে রাখল। আবারও ফোনটা বেজে উঠতেই শুভ্র বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো। কে এত ডিস্টার্ব করছে? তা দেখতেই শুভ্রের চোখ বড় বড় হয়ে গেল। শুষ্ক ঢোক গলাধকরণ করল। ফোনের স্ক্রিনে বড় করে লেখা ভাইয়া। শুভ্র না দেখে ফোনের স্ক্রিনে চোখ রেখে নিজের অজান্তে এত জোরে বল করল মায়েরার সাথে সাথে আউট হয়ে গেল। মায়েরা মুখটা কাদো কাদো করে ব্যাটটা স্ট্যান্ডের উপর ছুঁড়ে ফেলে দিয়ে আসলো। শুভ্র একবার ফোনের স্ক্রিনের দিকে তাকায়, আরেকবার মায়েরার চলে যাওয়ার দিকে তাকায়। তার না হওয়া প্রেমটা মনে হয় আর জীবনেও হবে না। মায়েরার রাগ পরে ভাঙানো যাবে। ফোনের ওপাশ থেকে রামধমক শোনার আগে কলটা রিসিভ করতে হবে। শুভ্র নাইমকে বল করতে বলে। নাইম, তুমি বল করো যারাকে, আমি আসছি। কথাটা বলে শুভ্র মিসেস জামান আর নাফিসা বসে যেখানে গল্প করেছিল সেই টেবিলে গিয়ে বসল। উনারা এখানে নেই, বাড়ির ভেতরে চলে গেছেন। শুভ্র বসে ফোনটা রিসিভ করল। এক চড় মারব বেয়াদব, এতক্ষণ সময় লাগে কল রিসিভ করতে। সরি ভাইয়া। কিসের সরি? হ্যাঁ, তোর সরি তোর কাছে রাখো। মায়রার সাথে প্রেম করা আমি ছুটাচ্ছি। শুভ্র সব জায়গায় চালাক হলেও শাফিনের কাছে পেরে ওঠে না। এই যেমন শাফিনের কথাই বোকা উত্তর দিল। ভাইয়া, আমি মায়রার সাথে প্রেম করছিলাম না তো। আমি ওর সাথে ক্রিকেট খেলছিলাম। শাফিন বিরক্তি নিয়ে বলল, সেই দুই ক্রিকেট খেল আর প্রেম প্রেম খেল, তাতে আমার কিছু যায় আসে না। গলাটা একটু নরম করে। আগে বল আমার বউ কই? ওকে একটু দেখা, আমি শপে যাব কিছু কেনাকাটা করতে। এখন তাড়াতাড়ি দেখা আমার বউটাকে। কি করছো? শুভ্র মনে মনে ভেঙচি কাটল। বউয়ের বেলায় যত নর্মতা আর কমতা আর শুভ্রের বেলায় যত ছাড়ি। তাহলে বউয়ের সাথে কথা বল না ভাই। অযথা আমাকে কেন জ্বালাতন করছিস? হিরে থ মেরে বসে আছিস কেন? আমার যারা রানীকে দেখা। হ্যাঁ ভাইয়া দেখাচ্ছি। তুই দেখো যারা আর নাইম খেলছে। হ্যাঁ ভাইয়া দেখাচ্ছি। তুই দেখো যারা নাইমের সাথে খেলছে। শাফিন ফোনের ওপাশ থেকে ভুরু কুচকে তাকিয়ে দেখে নূরকে। কই, তার সাথে এইভাবে হাসে না কখনো। তার কাছে গেলে তো সবসময় মোচড়ামুচড়ি করে পালাবার জন্য। আর এখন দেখো ভাইয়ের সাথে হেসে হেসে কিভাবে খুনসুটি করে খেলছে। এই দৃশ্য দেখে শাফিন পর বেশ হিংসে হচ্ছে। ভাগ্যিস নাইম নূরের ভাই, ছোট 5 বছরের একটা বাচ্চা ছেলে। নাইমের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে শাফিনন তাকে খুন করে ফেলত। আর বিশেষ করে যদি সীমান্ত হতো তাহলে জায়গায় পুঁতে ফেলতো বেয়াদব লাফাঙ্গারটাকে। আর এই দিকে নাইম নূরকে আউট করতে পারছে না। এর ছোট নাইম বুদ্ধি খাটিয়া নূরকে বলল, আপু ওই দেখ কতগুলো কুকুর। তুর্য কোথায় আপু? ও তো কুকুরকে ভয় পাইও কোথায় আপু? কুকুরকে তো নূরও ভয় পাই।
নূর তুর্যকে চারপাশে তাকিয়ে অবলোকন করতে থাকে। এই সুযোগে নাইম একটু সামনের দিকে এগিয়ে সোজা বল মেরে স্ট্যান্ড উড়িয়ে দেয়। নূরকে বোকা বানানো হয়েছে বুঝতে পেরে নূর হাত থেকে ব্যাট ফেলে দিয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে লাগলো। ফোনের ওপাশ থেকে শাফিনও হাসতে লাগলো ওর বাচ্চা বউয়ের কাণ্ড দেখে। নিজের এইটুকুনি ছোট্ট ভাইয়ের চালাকি ধরতে পারল না নূর, তাহলে সীমান্তর চালাকি ধরবে কি করে তার বোকা বউ ভেবে একটা দীর্ঘনিশ্বাস ছাড়ল শাফিন। শুভ্র ফোন রাখো, আমি শপের সামনে চলে এসেছি। লাইন কাটার পর শুভ্র ফোনের স্ক্রিনে ভুরু কুচকে তাকিয়ে থাকলো। তার ভাইকে বোঝা বড় দায়। এই রেগে আগুন আবার এই হেসে ফেলে একগাল। যাই হোক, শাফিন সন্তুষ্টি হয়ে ফোন কেটেছে এই কত। নূরদের সকলের ব্যাটিং করা শেষ। 40 ওভারে 240 বল হলেও নূরা মাত্র 305 রান নিয়েছে। বাকি বলগুলো মিস করেছে ওরা। মেয়ে মানুষ বলে কথা, এর জন্যই তো সব কয়টা গুলো। আর যে বেশি রান নিয়েছে সে হলো মায়রা আদিয়া। আর নূর তার ছোট্ট ভাইয়ের সাথে ঝগড়া করে কুপোকাত হয়ে গেছে। নূর শুধু একটা 4 মেরেছে আর দৌড়ে 6 রান নিয়েছে এবং বাকি বলগুলো মিস করেছে। এরপরেই তো তার ভাই চালাকি করে তাকে আউট করে দিয়েছে। এখন বল করছে শুভ্র, প্রত্যেক বলে ছক্কা হাঁকিয়ে নিচ্ছে। মায়রার দিকে তাকিয়ে দেখে মায়রা মুখটা কাদা কাদা করে ফেলেছে। মায়রা দিয়াকে বলে, আপু এত দেখছি 20 বলে 305 রান নিয়ে যাবে। আরে বোকা মেয়ে, একটানা যদি 50 বলে ছক্কা মারে তাহলে 300 রান হাঁকাতে পারবে। তার আগেই আমরা 4 জনে মিলে আউট করে ফেলবো। তুই কাঁদিস না। হঠাৎ এসবের মধ্যে তুর্যের উচ্চস্বরে চিৎকার ভেসে আসছে। একটা কুকুর সত্যি সত্যি তুর্যের পেছনে তাড়া করছে। তুর্যের কান্নার শব্দ শুনে ওরা সবাই খেলা দেখে দৌড়ে আসে। শুভ্র ওর হাতে থাকা ব্যাটটা দিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। নূর দৌড়ে এসে তুর্য কোলে নেয়। এরপর নূর ভালোভাবে তুর্যকে চেক করে দেখে তুর্যের পায়ে কামড়ের দাগ আর হাতে আঁচড়ের দাগ। তুর্যের এমন অবস্থা দেখে ওরা 3 বোনের উচ্চস্বরে কেঁদে দিল। রাত 8টা বাজে। নাফিসা আর মিসেস জামান দুজনে মিলে তুর্যকে ডাক্তারের কাছ থেকে এনেছে কিছুক্ষণ আগে। নূরদের লিভিং রুমে সকলে মুখ ভার করে বসে আছে। নূরদের 3 বোনের চোখের কোণে এখনো পানি জমে আছে। মিসেস জামান কখনো থেকে বকে যাচ্ছে ওদের 3 বোনকে। ওরা থাকে তুর্যকে কুকুরে কামড়ালো কিভাবে। তখন যদি আমরা দুজন না এসে একজন এসে সন্ধ্যার নাস্তা বানাতে আসতাম, তাহলে আজকে এমন হতো না। ভাবি থামতো, কপালে যা ছিল তাই হয়েছে। শুধু শুধু ওদের 3 বোনকে কেন বকছ? ওদের মন তো খেলায় ছিল, আমারই ভুল হয়েছে ওকে সাথে নাই। চুপ করো নাফিসা। তুর্য আমার নাইমের মতো আমার আরেক সন্তান। ওর কষ্ট আমি মেনে নিতে পারছি না। আমি কি করব বলো তো নাফিসা? আমার এই নূরকে নিয়ে বিয়ে দিয়ে কি কোন অপরাধ করে ফেললাম? আল্লাহ ভালো জানে শ্বশুরবাড়িতে কি করে। এমনিতেই আমার ওর দাদি শাশুড়িকে ভয় করে। এমন না হয় কোনোদিন ওর নামে আমার কাছে নালিশ আছে। একটা কাজও তো ঠিকমতো করতে পারে না। বাচ্চা ছেলেটাকে দেখে রাখতে পারল না। মিসেস জামানের মতো একজন শিক্ষিত মানুষ এমন পাগলের মতো বিলাপ বকবে নাফিসার মোটেও পছন্দ হলো না। তাই বিরক্তি নিয়ে নিজের ভাবিকে থামিয়ে থামিয়ে দিয়ে বলল, ভাবি চুপ কর। ওখানে শাফিনের ভাই আছে। ছেলেটা লজ্জা পাবে কারণ ও ওখানে উপস্থিত ছিল। আর আমরা তো স্পেশালি ওর জন্য সন্ধ্যায় খাবার বানাতে এসেছিলাম। এর মধ্যে নাফিসার স্বামী ইতালি থেকে ফোন দিয়েছে। নাফিসা ভয়ে দূরে গিয়ে ফোন রিসিভ করে। এরপর ব্যস্ত আছে বলে সে কলটা রেখে দেয়। একমাত্র সন্তানের এই অবস্থার কথা যদি জানতে পারে, তাহলে আর নাফিসাকে আর ভাইদের বাড়িতে থাকতে দিবে না। এখনই যেতে বলবে শ্বশুর বাড়িতে। নাফিসা শ্বশুর বাড়িতে থাকেন না 3 বছরের বাচ্চা ছেলেকে নিয়ে। অনেক জ্বালাতন করে তাই। লিভিং রুমের পরিবেশ থমথমে। এরই মধ্যে শাফিনের ফোন আসে। শুভ্র ফোনটা হাতে করে আনছিল লিভিং রুমে। এরই মধ্যে অবাক করা কাণ্ড করে বসে তুর্য। শুভ্র হাত থেকে ফোনটা তুর্য হাতে নিয়ে বলে ওঠে, ভাইয়া তুতু বাচ্চা তামুর দিয়েছে আমাকে। শাফিন তুর্যের কথা বুঝতে পারল না। তাতে কি হয়েছে? তুর্য তো লিভিং রুমের গুমুট পরিবেশটাই দূর করে দিয়েছে। যেমন তুর্যের এই কথা শুনে নূরা হাসতে হাসতে সোফা থেকে পড়ে গিয়ে মেঝেতে কুটো পটি খাচ্ছে। মিসেস জামান আর নাফিসা দৌড়ে আসে। শাফিন ফোনের ওপাশ থেকে বোঝার চেষ্টা করছে।
তুর্য কি এমন বলেছে এভাবে ওরা 3 বোন আসছে? ওদের এই মেঝেতে গড়াগড়ি খেয়ে হাসি দেখে উপস্থিত সকল উচ্চস্বরে হেসে দিল। কঠিন পরিবেশ মুহূর্তেই হালকা হয়ে গেল। তপ্ত দুপুরে ক্লাসরুম থেকে পরীক্ষা দিয়ে বের হল নূর ও তার 2 বান্ধবী। আজ নূরের 6 নম্বর পরীক্ষা শেষ হয়েছে। সূর্যের প্রচণ্ড তাপদাহে চারিপাশ চলসে যাচ্ছে। এখন ওদের উদ্দেশ্য ফুচকা খেয়ে যে যার বাসায় যাবে। শর্মী নূরকে জিজ্ঞাসা করল, দোস্ত 3 নম্বর প্রশ্নটা কেমন হয়েছে তোর? ভূতের মতো। পাশ থেকে দিয়ে বলে উঠল, কি বলছিস ভূতের মতো? ভূতের মতো আবার পরীক্ষা হয় নাকি? এটা আবার কেমন কথা? হয় হয়, আমার হয় ভূতের মতো পরীক্ষা। তুই জানিস না এই শর্মির বাচ্চা আমার জীবনটা ভূতময় বানিয়ে দিয়েছে। আমি উনাকে কি জ্বালানোটা না জানিয়েছি তোদের বলে বোঝাতে পারবো না। তখন তো উনি বাসায় ছিল তাই ভয় একটু কম পেতাম। আর এখন তো উনার রুমে আমি নাবিলাকে নিয়ে থাকি। দিয়া কিছু না বুঝতে পেরে বলে, 1 মিনিট, আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ তোরা কি একটু আমাকে খুলে বলবি? শর্মী এবার বলে, আরে দোস্ত তুই জানিস না, একটা হরর মুভি দেখেছিলাম, তা আবার আমি নূরকে বলেছিলাম। আমি তো আর জানতাম না নূর আমার মতো ভয় পায়। কি, তুইও ভয় পেয়েছিস? দুজনে একসাথে বলল, খুব দোস্ত, আমিও ভয় পেয়েছি। ভয়ে তো আমি 1 মাস ওয়াশরুমে একা একা যাইনি। আম্মু আমাকে কি মাটাই না দিয়েছে দোস্ত। তার অবশ্য কারণ আছে। আমি মুভি দেখার পর আম্মুকে বেশি বেশি জ্বালাতন করতাম। এর জন্য আম্মু বেশ করেছে আন্টি। ভয় দেখিয়েছিস। তোর জন্য ভয়ে আমি একা থাকতে পারি নাই। তুই ওয়াশরুমে যেতে পারিসনি তো কি হয়েছে? বেডে ওয়াশরুমের কাজ সেরে ফেলতে। নূরের কথায় শর্মী এবার বিরক্তি নিয়ে বলল, তুই হরর মুভি না দেখে এত ভয় পেয়েছিস? তাহলে আমার মত দেখলে তো তোকে খুঁজে পাওয়া যেত না। আর তুই তো আর একা ছিলি না, সাথে তো শাফিন ভাইয়া ছিল। তাহলে ভয় পেলি কিভাবে? আমি তো টিভি সিরিয়ালে দেখেছি ভয় পেয়ে মানুষ স্বামীর সাথে রোমাঞ্চ মুডে চলে যায়। আমি তো নাটক সিনেমায় অনেক দেখেছি দোস্ত এই কাহিনী। এবার বল আমি তোর উপকার করেছি? আমার তো মনে হচ্ছে তুমিও ভাইয়ের সাথে রোমাঞ্চ মুডে চলে গিয়েছিল। কি হ্যাঁ? হু হু। শেষের কথাগুলো শর্মী ভুরু নাচিয়ে বলল। নূরেরও সেদিনের কথা মনে পড়ে মুখ লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করল। নূর নিজেকে সংযত করে বিরক্তি ফুটিয়ে তোলার চেষ্টা করল, কিন্তু হচ্ছে না নূরের দ্বারা। তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, বাদ দে তোরা, যত সব ফালতু কথা। এসে পড়েছি ফুচকার স্টলের সামনে। আঙ্কেল 3 প্লেট ফুচকা দেন তো। হ দিতাছি মামুনি। দিয়ার মাথায় হঠাৎ একটা প্রশ্ন জাগে। নূরকে বলে, দোস্ত তুই কি তোর শ্বশুর বাড়ি থেকে এসে পরীক্ষা দিস? আরে না, বাসা থেকে এসে দেই। তাহলে আমার সাথে আসিস না কেন? নূর একটু ভেবে বলল, আমি নিজেও জানি না। আব্বু আমাকে প্রতিদিন পরীক্ষা দিতে দিয়ে যায়। আর এখন আম্মু এসে নিয়ে যাবে আমাকে। আমি বুঝি না এখন আব্বু আম্মু আমাকে এমন ভাবে নিয়ে আসা যাওয়া করে কেন? শর্মী আর দিয়া একসাথে বলে উঠল, তাহলে মনে হয় তোর শ্বশুর বাড়ির কেউ পছন্দ করে না তোকে একা স্কুলে আসতে দেওয়া। নূর ফুচকাওয়ালার কাছ থেকে প্লেটটা নিয়ে ভেবে বলে, আমার শ্বশুর বাড়ির লোকেরা এমন না। তারা সবাই খুব ভালো। শুধু আমার দাদি শাশুড়ি পছন্দ করেন না আমার বাপের বাড়িতে থাকা। উনি মনে করে আমি অন্য কোনো ছেলের সাথে প্রেম করে ভেগে যাব। তাই বাড়িতে আসতেন, তাই না আমাকে। কিন্তু দাদিও অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, যদিও শাসন করে। তবুও উনি অনেক ভালো। সবাইকে শাসনের মধ্যে আদর করে। একটু থেমে, জানিস আগে না দাদি ওনাদের বাসায় থাকতো না, এখন থাকে। কেন? দিয়া বলে, উনার নাতি মানে উনি, শাফিন, নাকি যাওয়ার সময় বলে গেছে ওনাদের বাসায় থাকতে। তাই হয়তো নাতির কথা ফেলতে পারেন নাই বলে থেকে গেছে। হ্যাঁ, শাফিন বলেছে থাকতে মেহেরুন্নেছাকে, যাতে করে ওর মায়ের সাথে সম্পর্কটা ঠিক হয়ে যায়, যেটা নূরের ইচ্ছা ছিল। আর নূরকে টাইট দিতে পারে এই কারণে। প্রথমে শাফিন চাইতো নূর যেখানে ইচ্ছা সেখানে থাকবে, কিন্তু সীমান্তের কথা জানতে পেরে শাফিন সিদ্ধান্ত বদলে ফেলে। নূরকে নিজেদের বাসায় রাখতে হবে, তার জন্য তার দাদিকে কাজে লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে ফুচকার স্টলের সামনে এসে সীমান্ত দাঁড়ায়। ওরা 3 বান্ধবী ভুরু কুচকে তাকায় সীমান্তর দিকে। একই সীমান্ত এখানে কি করছে? সীমান্তের তো পরীক্ষা নেই।
সীমান্ত তো এবার এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট, তাহলে ও এখানে কি করছে? এর মধ্যেই শর্মি জিজ্ঞাসা করে বসল, ভাইয়া আপনি এখানে কি করছেন? আপনার তো পরীক্ষা নেই, তাহলে এই রোদের মধ্যে কি করছেন এখানে? শর্মির কথায় বিরক্ত হলো সীমান্ত, কিন্তু বুঝতে না দিয়ে ঠোঁটের কোণে মেকি হাসি ফুটিয়ে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, পরে ভাবলাম ছোট বোনদের সাথে দেখা করে যাই। এরপর সীমান্ত নূরের ফুচকার বিল দিতে যাবে, তখন নূর বলে ওঠে, না না ভাইয়া, আপনাকে দিতে হবে না, আমরা দিচ্ছি আমাদের বিল, বলে নূর হাত দিয়ে বাধা দিল। বাধা দেওয়ার সময় দূর থেকে কেউ একজন ওদের দুজনার ছবি তুলে নিল, কিন্তু উপস্থিত কেউ জানতে পারল না। সারাদিনের ব্যস্ততার শেষে শাফিন ফ্রেশ হয়ে এসে রুম থাকা মিররের দিকে তাকায়। হাতের টাওয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে নিজের প্রতিছবির দিকে তাকায়, নিজেকে ভালোভাবে পরখ করতে থাকে। নূর এসে শাফিনের পাশে দাঁড়ায়, শাফিনের পিঠের পানির ছিটে ফোঁটাগুলো টাওয়ার নিয়ে নূরের মুছতে শুরু করে। শাফিনের একটানে নূরকে ওর সামনে এনে দাঁড় করিয়ে ওর কাঁধে থুতনি রাখে। নূর ঘুরে শাফিনকে জড়িয়ে ধরে। শাফিন নূরের গায়ের ঘ্রাণ নিতে শুরু করে, এক পর্যায়ে শাফিন নূরকে পিছনে ঘুমিয়ে ওর পিঠে নাক চেপে ধরে। নূর কেঁপে কেঁপে উঠে। শাফিন নূরকে নিজের মুখোমুখি করে বলে, নাও কিস মি। কাঁপা কাঁপা গলায় বলে, আমি পারবো না, আমার ভয় লাগে এই সময় আপনাকে। ব্যাস শাফিন রেগে হাতের টাওয়ালটা ছুঁড়ে মারল মিররের উপর। হঠাৎ শাফিনের এর ধ্যান ভেঙে যায়, দেখে এটা তার কল্পনা বাস্তবতা না। বউটা এতটাই বেয়াদব যে কল্পনাতেও একটা চুমু খেতে চায় না শাফিনকে। শাফিনের হঠাৎই মিররের দিকে চোখ পড়তেই মনে পড়ে যায় জেসিকার কথা। তার এই ডান গালে ওই মেয়েটার চুমু খেয়েছিল। ভার্সিটির প্রথম দিকের কথা। শাফিনদের ভার্সিটির 3 দিনের মাথায় দেখা হয়েছিল জেসিকার সাথে আর লিও পান্ডের সাথে। লিও পান্ডে হলো এই ভার্সিটির প্রিন্সিপালের ছেলে, আর জেসিকা এই কলেজের মালিকের মেয়ে। দেখা হওয়ার 5 দিনের মাথায় ভালো বন্ধুত্ব হয়, আর এই বন্ধুত্ব জেসিকা শাফিনকে চুমু দিয়ে ওয়েলকাম জানায়। যখন জেসিকা শাফিনকে চুমু দেয় তখন শাফিন একসাথেই স্তব্ধ, হতভম্ব, নির্বাক, ধাক্কা সব খায়। 1 মিনিট পর শাফিনের ব্রেন আঘাত হানে, শাফিন রাগে মুখ রক্তিম বর্ণ ধারণ করে, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আর জেসিকা তো চুমু খেয়ে টাটা দিয়ে বিদায় জানিয়ে মার্সিডিজ গাড়িতে উঠে চলে যায়। শাফিন তো রেগে মেগে কিছু বলতে যাচ্ছিল, তখন সানি বাধা দিয়ে বলে, শাফিন প্লিজ বি পজিটিভ, নর্মাল ভাবে নে ভাই, তুই অশিক্ষিত না, কোনো মূর্খ না, এই ব্যাপারটা জাস্ট নর্মাল ভাবে নে। শাফিনের রাগে চোয়াল ঝুলে যায়। রাগের চোটে দাঁতের দাঁত চেপে হিসে বলে, ওর কত বড় সাহস আমার পারমিশন ছাড়া আমাকে টাচ করেছে। আমার বউকে যেমন একমাত্র ছোঁয়ার অধিকার আমার, তেমন আমাকে ছোঁয়ার একমাত্র অধিকার আছে আমার বউয়ের। ওর বাপের ভার্সিটি হোক আর জারি হোক, এইখানে আমি পড়ব না। কথাগুলো বলে শাফিন শার্টের হাতা ফোল্ড করা থেকে ছুটে নিজের ডান পাশের গালের অংশ ইচ্ছে মতো মুছতে থাকে। এমন ভাবে মুছে আরেকটু হলে গালের চামড়া ভেদ করে রক্ত বের হয়ে আসার উপক্রম। গালের ডান পাশের রক্তিম বর্ণ ধারণ করেছে। এমনকি শাফিন গালের ব্যথায় 2 দিন খেতেও পারেনি। শুধু সানি ওকে এই ভার্সিটি থেকে যেতে দেয়নি। পরে শাফিন নিজের বাবা আর দাদির কথা ভেবে থেকে যায়। এই কথাগুলো মনে আসতেই শাফিন মিররের সামনে আবারও গাল ঘষতে থাকে, মেঝে থেকে টাওয়ালটা উঠিয়ে। বাংলাদেশ, রাত 8টার সময় শুভ্র এসে হাজির হলো নূরদের বাসায়। নূরের বুকস নিয়ে এসেছে, আগামীকাল নূরের বায়োলজি পরীক্ষা, তাই এত রাতে তাড়াতাড়ি পাঠিয়েছে মিসেস আহমেদ শুভ্রকে। শুভ্র ড্রয়িং রুমে বসে আছে, তখন মিসেস জামান হালকা নাস্তা নিয়ে আসে শুভ্রর জন্য। এরই মধ্যে শুভ্র ফোনে শাফিনের ফোন আসে। শুভ্র শাফিনের সাথে কিছু কথা বলার পর নূরকে দেখালো ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে। এরপর নুনের দিকে ফোন দিতে যাবে তখন নূর বলে উঠল, আমি কারো ফোন দিয়ে উনার সাথে কথা বলবো না। কথাটা নূর অনেক অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, কিন্তু দুঃখের বিষয় নূরের অভিমান আর কষ্ট কেউ বুঝল না। এরপর শুভ্র বলে উঠল, ভাইয়া আজকে আমি ভাবিকে নোট দিতে এসেছি, যেটা আমাদের বাসায় রেখে এসেছিল ভাবি। তুমি আর এভাবে ভাবির সাথে কতদিন কথা বলবে? এক কাজ করো, ভাবিকে একটা ফোন কিনে দাও। নূর ফোনের কথা শুনে চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল, কিন্তু ফোনের ওপাশ থেকে ধমক ভেসে আসে,
তোকে এত ভাবতে কে বলছে? এমনিতেই পড়াশোনা করেন না ঠিক মতো, আর এখন ফোন হাতে দিলে সাপের 5 পা দেখে ফেলবে। কোনো ফোন টোনের দরকার নেই ওর। ভাইয়া তুমি ব্যাপারটাকে এইভাবে দেখ। ঠিকই বলেছে শাফিন, এমনিতেই ফাঁকিবাজি দেয় পড়ালেখায়, আর ফোন দিলে তো ওকে খুঁজেই পাওয়া যাবে না। এমনিতেই সাজনি বুড়ি, এরপর ফোন হাতে পেলে হয়ে যাবে টিকটকার বুড়ি। জানি না বাবা, চায়নারা কি এক অ্যাপ আবিষ্কার করলো, বাচ্চা হতে শুরু করে তরুণ সমাজ এই অ্যাপের উপরে পড়ে রইল। শুধু তরুণ সমাজ নয়, মধ্য বয়স্ক নারী পুরুষও মেতে থাকে এই অ্যাপের উপরে। এর জন্য বলছি কোন ফোন টোনের দরকার নেই। শাফিন যখন ফোন দিবে তখন আমার ফোন থেকে কথা বলবে। যদি সারা রাত কথা বলতে হয় তাহলে আমার ফোন থেকেই কথা বলবে, এরপর আবার আমার কাছে ফোন দিয়ে যাবে। শাফিন শাশুড়ি মায়ের কথা শুনে মনের ভিতরে শান্তি অনুভব করল। আর যাই হোক, শাশুড়িটা তার মনের মতো হয়েছে, মেয়েকে সবসময় শাসনের উপর রাখে। নূরের তার আম্মুর কথা পছন্দ হলো না, তাই সেই রেগে মেগে ড্রয়িং রুম থেকে চলে যেতে যেতে বলল, লাগবে না আমার ফোন, আমি ফোন দিয়ে কি করব? আর তোমার ইভানের সাথে কথা বলতে আমার ঠেকা পড়ছে। যে আমার সাথে কথা বলেন না আমিও তার সাথে কথা বলি না। মিসেস জামার নূরের যাওয়ার পানে হা হয়ে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। উনি না বুঝলেও শুভ্র ঠিকই বুঝতে পেরেছে। নূরের ভেতরের গোমট বাঁধা কষ্টগুলো কারো চোখের সামনে পড়ল না। নতুন বসন্তের আগমন। বসন্তকালে প্রকৃতি যেন নবজীবন লাভ করেছে। এই সময়ে শীতের প্রকৃতিতে নতুন করে কুড়ি ও পাতা গজেছে, গাছে গাছে নানান রঙের ফুল, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ ইত্যাদি ফুল ফুটেছে, এবং কোকিলের কুহু কুহু ডাক শোনা যায়। বসন্তের বাতাসে আমের মুকুলের সুবাস থাকে এবং প্রকৃতিতে নতুন প্রাণোচ্ছলতা ও সবুজ শ্যামল সজীব ফিরে আসে। কেটে গেছে 1.5 বছরেরও বেশি সময়। নূরের এসএসসি পরীক্ষার 2 দিন বাকি আছে। আজকে কোচিং সেন্টারে বিদায় অনুষ্ঠান ছিল নূরের। সেখানে থেকে ফিরছে নূর একা একা। নূর আর নাবিলাকে পৌঁছে দিয়ে গিয়েছিলেন মিস্টার আহমেদ। এরপর ওদের আনতে যাওয়ার কথা ছিল মিসেস জামানের। উনি চায় নূর ওনাদের বাসা থেকে পরীক্ষা দিক, কিন্তু শাফিন নিষেধ করেছিল, উনি শুনেনি। নাবিলা নূরের বিদায় অনুষ্ঠান দেখে ওর বড় চাচার সাথে বাসায় চলে গেছে, কারণ মেহেরুন্নেছা তার বড় ছেলের বাসায়। তাই ছেলেকে দিয়ে নাবিলাকে আনতে পাঠিয়েছেন নাতনিকে। আহমেদ ম্যানশনে থাকতে থাকতে নাবিলাকে ছাড়া থাকতে পারেন না তিনি। এরপর নূরের পরীক্ষা শেষ হলে আবার ফিরবেন আহমেদ ম্যানশনে। নূরের আম্মু এখনো আসেনি নূরকে নিতে, তাই নূর একা একাই হাঁটছে। মাগরিবের আজান দিতে বাকি 26 মিনিট। নূর আনমনে হাঁটছে, হঠাৎ নূরের পা থেমে যায়। গোলাপের মনমুগ্ধ করা ঘ্রাণ ভেসে আসছে রাস্তার চারদিক থেকে। রাস্তার দিকে তাকিয়ে দেখে গোলাপের পাপড়ি, নূরের চক্ষু ছানাবড়া। সারা রাস্তা গোলাপের পাপড়ি দিয়ে কে সাজালো। গাছে গাছে লাল গোলাপ, হলুদ গোলাপ এবং সাদা গোলাপের তোড়াগুলো ঝুলানো, আর সেই তোড়ার সাথে কাঠ ঝুলানো লেখা নূর, আই লাভ ইউ, আই লাভ ইউ। আবার লেখা, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই হার্ট। আরও লেখা, ইউ আর মাই ব্রেথ, ইউ আর মাই ব্রেথ। নূরের পা থেমে যায়। রাস্তায় কেউ নেই, জনমানব শূন্য রাস্তা। নূর শুষ্ক ঢোকগুলে, এগুলো কে করেছে? শাফিন নয় তো? ভেবে নূরের মুখ খুশিতে চকচক করে ওঠে। আবার ভাবে, যদি শাফিন না হয় তাহলে কে? অন্য কেউ কি আছে নূরের জন্য এত কিছু করার? বিশেষ করে নূরের সাদা গোলাপ অনেক পছন্দ। হলুদ লাল গোলাপও পছন্দ করে, কিন্তু সাদা গোলাপ অনেক বেশি পছন্দ করে। তা তো শাফিন জানে, তাহলে কি শাফিন এসব করেছে? না না, শাফিন ডাক্তারি পড়া নিয়ে অনেক সিরিয়াস। এ সময় ওর আসার কথা নয়। এত সব ভাবনার মধ্যে হঠাৎ শীষ বাজাতে বাজাতে কালো হুডিতে মুখ ঢেকে কেউ একজন কতগুলো লাল গোলাপের তোড়া নিয়ে নূরের দিকে এগিয়ে আসতে থাকে। দূর থেকে কেউ একজন এই দৃশ্য ভিডিও করছে। নূরের চোখ সেই দিকে পড়তেই লোকটা গাছের আড়ালে চলে যায়। হুডি পরিহিত লোকটা নূরের সামনে এসে দাঁড়ায়। আর নূর ভয়ে চারদিকে চোখ বুলাই, দেখে কেউ আসছে নাকি, আর শর্মি আর দিয়ে কেউ খুঁজতে থাকে। কিন্তু কপাল খারাপ, রাস্তায় কেউ নেই। লোকটি রাস্তায় এক হাঁটু ভেঙে বসে, প্রপোজ করার ন্যায় বসে খুব সাধারণ ভাবে বলে, তোমার জন্য ফুল, তুমি কি আমার বন্ধু হবে? কণ্ঠটা নূরের চেনা লাগলো। কথাগুলো বলে হুডির টুপিটা খুলে ফেলল। নূরও মানুষটিকে চিনতে পেরে বলে ওঠে, সীমান্ত ভাইয়া আপনি?
আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর এইগুলা আমার জন্য। খুব তোমার জন্য। নূর খুব স্বাভাবিকের ন্যায় গোলাপের তোড়াটি সীমান্তের হাত থেকে নিয়ে নেয়। সীমান্তের এরপর পকেট থেকে একটা রিং বের করে নূরকে প্রপোজ করে বলে, উইল ইউ বি মাইন? উইল ইউ বি মাইন? তুমি কি আমার হবে? নূরের হাত থেকে গোলাপের তোড়াটি পড়ে গেল। এরপর দুহাত দিয়ে মুখ চেপে ধরল। নূরের চোখের কোণে ভয় পানি এসে গেল। নূরের ভয়ে সারা শরীর কাঁপতে লাগলো। সীমান্ত আবার বলে ওঠে, আই লাভ ইউ তাজনুর জারা। আই লাভ ইউ। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? তুমি কি আমার প্রেমিকা হবে? নূর ভয়ে ডুকরে কেঁদে উঠল। সীমান্ত আমারও বলে ওঠে, আমি এত বছর ভয়ে তোমাকে বলতে পারিনি। এরপর আমার বন্ধুরা বলো আজকেই বলে। আমিও ভাবলাম আজকেই বলে দেয়ার সঠিক সময়। আমি সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছি। তাই এখন বিয়ের প্রস্তাব দিলাম না। এরপর না হ। চুপ করুন। সীমন্ত সবেমাত্র নূরের হাত টেনে ধরে রিংটা পরাতে যাচ্ছিল। তখনই নূরের মুখ থেকে বের হলো এই ধ্বনি। সীমন্ত বলে ওঠে, তাজনুর জারা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? ক্লাস 8 থেকে। আর তুমি ক্লাস 7-এ পড়। তুমি। ভাইয়া চুপ করুন। এসব কি বলছেন? আমি আপনাকে শুরু থেকেই ভাই হিসেবে ভাবি এবং সম্মান করি। আর আপনি এসব ভাবলেন কি করে? আপনি তো জানেনই না আমি বিবাহিত। আমার স্বামী কানাডা থেকে ডাক্তারি পড়ছে। সে জানতে পারলে আমাকে খুব বকবে। আর আপনি এসব ভাবলেনই বা কি করে? হ্যাঁ। সীমান্তের ঠোঁটের কোন দুষ্টু হাসি। সীমান্ত কিনা শাফিনকে চেনে না? চাহ। এটা কোন কথা? সীমন্ত ভুলে যাবে কি করে শাফিনের হাতের মারের কথা? এই যে ক্যামেরা ম্যানগুলো ছবিগুলো তুলছে, প্রত্যেকটা ছবি শাফিনকে দিচ্ছে জ্বালাতে। সীমান্ত বুকা নাকি? হ্যাঁ। তাকে মেরেছে তার সুদ তুলতে হবে না? শাফিন সীমান্তকে দিন স্বাভাবিকভাবে দেখে কি ক্যালানটা নাই কেলিয়েছে। সীমান্ত তো তখন জানতই না নূর শাফিনের স্বামী। যদিও শাফিন প্রথমে বলেছিল, দেখ তুমি ছোট, ছোট ভাই বলা চাই। তুমি ছোট মানুষ, তোমার কোন দোষ নেই। এই বয়সে এমনটা হওয়া স্বাভাবিক তাও আমি জানি। কিন্তু তুমি যেই মেয়ের পিছনে ঘুরছো সে আমার বিয়ে করাবো। তাই আমি চাই না তুমি ওর পিছনে লেগে। তুমি অন্য কাউকে তোমার জীবনে খুঁজে নাও, কিন্তু আমার বউকে নয়। লাস্টের কথাগুলো হুমকি স্বরূপ বলেছিল শাফিন। আর সীমান্ত বলেছিল, দেখুন ভাইয়া, তাজনুর যারা আপনার বউ কিনা আমি জানি না। কিন্তু আমি ক্লাস 8-এ পরকালীন থেকেই ওকে ভালোবাসি। এই কথাটা বলা পর্যন্ত ছিল। যেই ভালোবাসি কথাটা শুনেছে তখনই আর্মতলায় শুরু হয়ে গেছে। সীমন্ত সেই মায়ের 9 দিন হসপিটালে ভর্তি ছিল। সীমান্তর বাবা মা ভেবেছিল কিশোরগেনের সাথে থাকতে থাকতে তার ছেলে অপরাধমূলক কাজ করছে হয়তো। আসলে সীমান্ত কিশোর গ্যাংকের সাথে থাকলেও অপরাধমূলক কাজ করে না। ছেলেটা বাজে ছেলেদের পাল্লায় পড়ে একটু খারাপ হয়েছে, কিন্তু কোন বাজে কাজ করে না। বড় ভাইদের মানা করতে পারে নাই, তাই খারাপের দিকে চলে গেছে আস্তে আস্তে। কিন্তু কখনো অপরাধমূলক কাজ করেনি। শাফিনের মার খেয়ে পর ওর কিশোর গ্যাংকের বড় ভাইরা ওকে আরো উস্কিয়ে দেয় শাফিনের বিরুদ্ধে। সেই থেকে প্রতিশোধ পড়ায় না তোর ভিতরে চলে আসে। এখন যে করেই হোক নূরকে সীমান্তর চাই চাই। নূর হাউমাউ করে কান্না করে ওঠে। শাফিন জানতে পারলে নূরকে জ্যান্ত কবর দিয়ে ফেলবে। মাগরিবের আজান দিতে 5 মিনিট বাকি আছে। নূরের আম্মু এখন আসছে না কেন? ভাইয়ার সরুন, আমাকে যেতে দিন, আমার দেরি হয়ে গেছে। আমার সামনে পরীক্ষা, আমার পড়তে হবে, প্লিজ সরুন। নূরের কথাগুলো বলার সাহস পায় কারণ একটা কালো গাড়ি এসেছে। কালো গাড়ির পেছনে একটা রিকশা থামে, সেখানে থেকে নূরের আম্মু বের হয়ে আসলো। এরপর নূরকে তারা দিয়ে নিয়ে গেল। আর কালো গাড়ির লোকগুলোকে এসে সীমান্তর সাথে কি করলো, বাকিটা ইতিহাস। চলবে।